হ্যালো, 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 আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা গতকালকে আপেক্ষিক বেগ নিয়ে পড়াশোনা করেছিলাম এবং সেইটার আজকে হলো আমরা বেশ কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। খুবই স্পেশাল কিছু ম্যাথ প্রবলেম আছে, সেগুলো আমরা দেখব। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। আহ না না, এরকম ইমোজি কেমন লাগে তো বলা যাবে না। ওকে, চলেন আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। সবাই জয়েন হচ্ছে যেহেতু। তো আজকে তো আপনাদের কলেজের দ্বিতীয় ক্লাস ছিল। তো কি অবস্থা একটু বলেন তো কলেজের। ওকে, যাও নাই কলেজে, ঠিক আছে। কলেজে না গেলে আর কি। কিন্তু শোনো, সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, যখনই তুমি কোনো একটা কাজ করছো, একটু নিজেকে প্রশ্ন করবা যে আমার কি এই মুহূর্তে আমার যেটা করার কথা আমি কি সেটা করছি কিনা, আমি কি এই মুহূর্তে পড়াশোনা করছি কিনা, এই মুহূর্তে আমি আসলে সময়টাকে কাজে লাগাচ্ছি কিনা। সবসময় নিজেকে এই প্রশ্নটা করবা। হ্যাঁ, এবং যদি তুমি দেখো যে তুমি সময়টা অপচয় করছো, নষ্ট করছো বলে তোমার কাছে ওই সময় মনে হচ্ছে, তাহলে সেখান থেকে ফেরত আসতে হবে। এবং ধরো অ্যাক্টিভলি প্রথম থেকে যদি পড়াশোনা করতে থাকো, আসলে প্রথম দিকে যতই বলি না কেন, দেখা যায় সবার মধ্যে একটা ঢিলেঢালা ভাব কাজ করে। এই যে 24 ব্যাচ যারা, তারা এখন খুব সিরিয়াস হয়েছে, কিন্তু তাদেরকে আসলে সিরিয়াস হওয়ার কথা অনেক দিন ধরেই বলা হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ সিরিয়াস হয়েছে, কিন্তু দেখা গেছে অনেকেই প্রথম থেকে সিরিয়াস ছিল না, যেটার ফল তারা এখন পাচ্ছে। ইনবক্সে কান্নাকাটি করে যে ভাই 7 মাস 8 মাস নষ্ট করে ফেলছি, এখন কিভাবে কি কভার করবো বলেন, একটা প্ল্যান দেন, রুটিন দেন ভাই, একটা গাইডলাইন দেন। হাবি জাবি এখন সব উঠে পড়ে লাগছে। কিন্তু তখন যে সবাইকে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল, ওই সময় কেউ শুনে নাই। তো বিষয়টা হচ্ছে তোমাদের বেলাতেও এরকম হয় ভাই। সাউন্ডে কি সমস্যা হচ্ছে নাকি দেখেন তো। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সাউন্ড যেটা আছে সেটা একটু দেখতে হবে। দাঁড়াও, আমি একটু দেখি সাউন্ডের কি অবস্থা। ওকে, সাউন্ড কি ঠিক আছে নাকি? ও আচ্ছা, দেখি তাহলে একটু, আমি একটু শুনে দেখি আমার সাউন্ডটা কেমন লাগতেছে। হ্যাঁ, আমি একটুখানি শুনে দেখি আমার সাউন্ডটা কেমন লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যে ক্লাস করতে ঢুকলাম, মাসুর ভাইয়ের ক্লাস। হ্যালো ভাই, কেমন আছেন? সুন্দর সাউন্ড আসতেছে তো। হ্যালো হ্যালো। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এই যে আমি ঢোকার সাথে সাথে সব ঠিক হয়ে গেছে। আরে অবস্থা, এখন আশা করি ঠিক আছে সব, তাই না? আশা করি এখন সব কিছু ঠিক আছে। ভুলে গিয়েছি। যাক। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি মাত্র চেক করলাম, বস ঠিক আছে না এখন? রবিন ভাই, ঠিক আছে তো? এখন ঠিক আছে কিন্তু। এখন ঠিক আছে, তোমরা একটা কাজ করতে পারো, লিভ নিয়ে আরেকবার জয়েন করতে পারো। লিভ নিয়ে আরেকবার জয়েন করো। চলো আমরা শুরু করি। আমরা তাহলে শুরু করি। আচ্ছা, এটা কি? হুম, ঠিক আছে। তো আমরা এর আগের দিন আপেক্ষিক বেগের ম্যাথ গুলো করছিলাম, তো চলো আজকে এই প্রবলেমটা দিয়ে শুরু করি। আজকে বেশ কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা সলভ করব। বলছে একটি বানর 5 মিটার পার সেকেন্ড বেগে একটি উল্লম্ব খুঁটিতে উঠছিল। একটি কুকুর খুঁটিটির দিকে 5 মিটার পার 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল। বানরটির সাপেক্ষে কুকুরটির আপেক্ষিক বেগের মান কত ছিল নির্ণয় করো। তো খেয়াল করো, এইখানে আমাদের যেটা বলছে, যে মনে করো এটা হচ্ছে খুঁটি এবং একটা বানর। তোমরা জানো আমি ছোটবেলাতে অনেক ভালো আর্ট করতে পারি। তো আমি আসলে একটা বানর আঁকতে চাচ্ছি। যাই হোক, ধরো এই হচ্ছে বানর। অসাধারণ হয়েছে, আমি তো এরকম বানর তো জীবনে আঁকিনি।
আচ্ছা ঠিক আছে, এই শোনো আমরা একটু কমেন্টটা অফ করে দেই, তাহলে সাউন্ডটা আশা করি ঠিক হয়ে যাবে। একটু কমেন্টটা অফ রাখছি, কমেন্ট একটু অফ রাখছি। ঠিক আছে, কমেন্ট একটু অফ রাখছি। এখানে সাউন্ডের যে প্রবলেমের কথা তোমরা বলছো, আশা করি এখন আর প্রবলেমটা হবে না। একটু লোড কমলে তারপরে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো আমরা আগাই, চলো শুরু করি। তো যেটা বলছিলাম যে এইখানে একটা বানর, সে বানরটা কি করছে, উপরের দিকে একটা বেগে উঠছে, 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব খুঁটিতে বানরটা উঠছে। 5 মিটার পার সেকেন্ড বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে বানর উপরের দিকে উঠছে। আর একটা কুকুর, এই যে কুকুর, ঠিক আছে, আরে অসাধারণ হয়েছে। এই যে কুকুর, সেই কুকুরটা কি করছে, এই দিক বরাবর কুকুরটা দৌড়াচ্ছে হলো 5 √3। এটা দেখতে একটু তেলাপোকার মতন হইলেও এটা কিন্তু আসলে কুকুর। এটা আর্ট, আসলে তোমরা আর্টের মূল্যায়ন করতে পারো না, তার কি করবো। এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠছে, আর এখানে যে কুকুরটা আছে সেটা 5 √3 বেগে যাচ্ছে। এখানে আমাদেরকে বলছে বানরের সাপেক্ষে কুকুরটির আপেক্ষিক বেগের মান কত ছিল। বানর হচ্ছে এইটা, সেটার সাপেক্ষে কুকুরের আপেক্ষিক বেগের মান কত ছিল সেটা বের করতে বলছে। ভেরি গুড। তাহলে দেখো আমরা এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে আমাদের কিন্তু মান কি, যেটা বানরের বেগ, আর এটা হচ্ছে ভিডি দিলাম, এটা হচ্ছে ডগের বেগ, কুকুরের বেগ। তো এখান থেকে আমাদেরকে বের করতে হবে বানরের সাপেক্ষে কুকুরের আপেক্ষিক বেগের মান কত। তাহলে দেখো কার আপেক্ষিক বেগ বের করতে বলছে, কুকুরের, তাহলে সেটাকে আগে লিখবো এবং যার সাপেক্ষে সেটাকে পরে লিখবো। তাহলে ভিডিএম সমান সমান কি হবে, প্রথমটা মাইনাস পরেরটা, ভিডি মাইনাস ভিএম। এখন তার মানে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ভিডি যেটা ছিল সেখান থেকে বিয়োগ করতে হবে ভিএম কে। সো ভিডি এর সাথে আমরা যোগ করব হচ্ছে মাইনাস ভিএম যেটা, সেটাকে। তো দেখো আমাদের ভিএম যেটা ছিল সেটা হচ্ছে, এটাকে আগে উল্টাবো এবং তারপরে এই ভেক্টরেতে লব্ধি করব, এই ভেক্টরটার সাথে তারপরে লব্ধি করব। তাহলে আমাদের এই দুইটা লব্ধি কিন্তু এই দিক বরাবর হবে, আমাদের এটা লব্ধি কিন্তু এই দিক বরাবর হবে। তো তাহলে আমরা এখান থেকে আসলে বের করতে পারবো যে কোন দিক বরাবর বা আপেক্ষিক বেগের মান কত ছিল সেটা যেহেতু চাইছে, তো এই দিক বরাবর যে ভ্যালুটা আমাদেরকে, এটার মান তো দেওয়া আছে 5 √3 এবং বস এই যে ভ্যালুটা এটা তো দেওয়া আছে 5। তাহলে আমরা যদি বের করতে চাই ভিডিএম কত হবে, জাস্ট আগের দিন এটা একটু রিভাইজ করলাম, এটার মানটা কত হবে, মান হবে হচ্ছে 5 √3 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। কেমন? তাহলে এখান থেকে ভ্যালুটা আমরা পেয়ে যাবো। সো যেহেতু বেগের মান চাইছে তাই শুধু মানটাই আমরা বের করলাম। ওকে, আর অ্যাঙ্গেল তাহলে তো বের করতেই পারবা। এবার আসো এইখানে খুবই প্রবলেম, আগের দিনগুলোর মতন এতটা ইজি না, এটা একটু অ্যাডভান্স প্রবলেম, একটু মনোযোগ দিয়ে শুনো, প্রবলেমটা অ্যাডভান্সড প্রবলেম। ওকে, দেখো এখানে কি বলছে, একই দিকে একজন লোক একবার 2 মিটার পার সেকেন্ড বেগে গেল, আরেকবার 4 মিটার পার সেকেন্ড বেগে চললো। একই বেগে একজন লোক একবার 2 মিটার পার সেকেন্ড বেগে চললো এবং একবার 4 মিটার পার সেকেন্ড বেগে চললো। তাহলে বৃষ্টির ফোঁটা যথাক্রমে তার মাথায় উলম্বভাবে এবং 45 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টির বেগের দিক নির্ণয় করো এবং বৃষ্টির ফোঁটার বেগ নির্ণয় করো। তো ভাই দেখো আমরা যদি একটু ছবি আঁকাই, আমাদেরকে এখানে দেখো বৃষ্টির বেগের মানও বলে দেয়নি, বৃষ্টির বেগের দিকও কিন্তু বলে দেয়নি, যে বৃষ্টিটার বেগের মান কত, বেগের দিক কত, কোনো কিছুই কিন্তু বলে দেয়নি। আমাদেরকে শুধু বলছে একই দিকে একজন লোক একবার 2 মিটার পার সেকেন্ড বেগে যখন যাচ্ছিল, 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। সাউন্ড ঠিক আছে এখন ভাই, আপ ডাউন করে?
আচ্ছা, তাহলে দেখে যে হচ্ছে এই যে লোকটা যখন 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তখন এই লোকটা দেখছে যে বৃষ্টিটার বেগ হচ্ছে খাড়া নিচের দিকে। অর্থাৎ এখানে দেখা যায় এটা কিন্তু রেইনের বেগ কার সাপেক্ষে বলতো? ম্যানের সাপেক্ষে। রেইনের বেগ ম্যানের সাপেক্ষে। সেটার ডিরেকশনটা কোন দিকে? একদম লম্ব বরাবর। কারণ আমাদেরকে এটাই বলছে একই দিকে একজন লোক একবার 2 মিটার পার সেকেন্ডে যায় আর একবার 4 মিটার পার সেকেন্ডে চললে বৃষ্টির ফোঁটা যথাক্রমে তার মাথায় উলম্বভাবে এবং 45 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টির বেগের দিক নির্ণয় করো এবং ফোঁটার দিকটা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রথমে চলো 2 মিটার পার সেকেন্ড বেগে যেটা বললো সেটাকে আগে একটু ছবিতে আঁকাই। সেটাই করলাম যে লোকটা 2 মিটার পার সেকেন্ড বেগে যখন যাচ্ছিল তখন লোকের সাপেক্ষে বৃষ্টির যে বেগটা সেটা ছিল একদম উলম্ব বরাবর নিচের দিকে। সেটা ছিল একদম উলম্ব বরাবর নিচের দিকে। এটা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ না, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। বলতো যদি আমি এখান থেকে বৃষ্টিটার প্রকৃত বেগের ডিরেকশনটা বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব? VRM যেটা এটা সমান সমান আমরা লিখতে পারবো VR মাইনাস VM, অবশ্যই উপরে ভেক্টর সাইন দিও। তাহলে এটা তো বৃষ্টির প্রকৃত বেগ। বৃষ্টির প্রকৃত বেগ যেটা সেটা হচ্ছে আলটিমেটলি এই যে লব্ধি যেটা পাইছিলাম VRM এবং যে VM, এই দুইটার যোগ করলে কিন্তু VRটা পেয়ে যাব। VRM এবং VM এই দুইটা যোগ করলেই কিন্তু আমি VR যেটা সেটা পেয়ে যাব। ঠিক আছে, সেটা পেয়ে যাব। তার মানে কি এই যে দুইটা ভেক্টর আছে, তুমি দেখো ভাইয়া এই দুইটা ভেক্টরের যদি তুমি লব্ধি করো তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত দিক। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত দিক। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি সবাই বুঝছি। কি করছি আমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি। এখানে আমাদেরকে যেটা বললো লোকটা যখন 2 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছিল তখন বৃষ্টিটা তার মাথায় উলম্বভাবে পড়ে এবং সে যখন আরো জোরে যায় তখন বৃষ্টিটা 45 ডিগ্রি কোণে পড়ে। সো এটা কিন্তু বৃষ্টির প্রকৃত বেগ না, এই বেগটা হচ্ছে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা। যে লোকটা দেখবে 2 মিটার পার সেকেন্ড বেগে চললে লোকটা দেখবে যে বৃষ্টি তার মাথায় খাড়া ভাবে নিচে পড়ছে, তাহলে এটা কিন্তু লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ, অর্থাৎ VRM। এখন এই VRM এর ডিরেকশনটা আমি জানি এবং VM এর ডিরেকশনটা আমি জানি। তাহলে এই দুইটা থেকে আমরা বের করতে পারলাম যে VR এর প্রকৃত দিকটা আসলে কোন দিকে, বৃষ্টির যে প্রকৃত বেগটা সেটা আসলে কোন দিকে সেটা কিন্তু আমি এই সমীকরণ থেকে বুঝে গেলাম যে VRM সমান সমান VR মাইনাস VM। তাহলে VR সমান সমান হচ্ছে VRM প্লাস VM। তাহলে আমি বৃষ্টির প্রকৃত বেগটা পেতে হলে VRM এবং VM দুইটাকে আমার লব্ধি করতে হবে। তাহলে এই যে VRM এবং এই যে VM ছিল এই দুইটার লব্ধি করে কিন্তু আমরা এই VR এর ডিরেকশনটা পেয়েছি। ঠিক আছে, ভেরি গুড। এবার আমি তোমাকে একটু উল্টা প্রশ্ন করতে চাই। উল্টা প্রশ্ন কেমন? আমি একদম প্রথমে অঙ্কগুলা কিভাবে করতাম, যে ধরো যখন জিজ্ঞাসা করতো যে লোকের সাপেক্ষে বৃষ্টির বেগটা কোন দিকে, লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ কোন দিকে, যখন আমাদেরকে এরকম প্রশ্ন করতো তখন আমরা কি করতাম? তখন কিন্তু আমরা খেয়াল করে দেখো এখানে যখন বলতো লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ VRM সমান সমান আমরা কি করতাম? VR থেকে VM কে বাদ দিতাম না? তাহলে VRMটা যে আমি পাচ্ছি সেটা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হতো, VRMটা যে আমি পাচ্ছি এটাকে পাওয়ার জন্য আমাকে যেটা করতে হতো এই যে VM যেটা ছিল সেই VMটাকে আগে আমাকে উল্টাতে হতো, কারণ দেখো সামনে মাইনাস আছে, উল্টাতে হতো। এবং তারপরে তার সাথে VR যেটা, এই যে VR যেটা, এই VR এর সাথে যখন আমরা মাইনাস VM এর লব্ধি করতাম VR এর সাথে মাইনাস VM, এই দেখো খেয়াল করো এটা হচ্ছে আমাদের V ম্যানের উল্টাটা, মাইনাস
সেটা হচ্ছে এই ভেক্টরটা। সো এই দুইটা ভেক্টরের যোগ করে আমি যে রেজাল্টটা পেতাম সেটাই কিন্তু হতো আমাদের VRM। সেটাই কিন্তু কি হতো আমাদের VRM। আশা করি এটা মনে পড়ছে। তো আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল এই সবুজটা আর এইটা দেওয়া ছিল। আমরা প্রথমে চালাকি করে এটা বের করে ফেললাম এবং তারপরে একটু রিকল করার চেষ্টা করলাম যে আচ্ছা যদি আমাদের ভিএম দেওয়া থাকতো, ভিআর দেওয়া থাকতো, তাহলে আমরা কিভাবে করে ভিআরএমটা বের করতাম। তখন দেখলাম যে হ্যাঁ, এই যে মাইনাস ভিএম এর সাথে যদি ভিআর এর লব্ধি করতাম তাহলে আমি ভিআরএম যেটা সেটাকে পেতাম। এক্সেলেন্ট। এটা নিয়ে আশা করি কারোর কোনো কনফিউশন নাই। এখন আমাদেরকে বলছে যে ভাই আমি 2 মিটার পার সেকেন্ড বেগে চললে বৃষ্টি আমার উপর খাড়া নিচের দিকে পড়ে। এখন বলেন তো, যদি আমি এখন 4 মিটার পার সেকেন্ড বেগে আগায় যাই, অর্থাৎ ডাবল স্পিডে যদি যাই, তাহলে নাকি বৃষ্টিটা 45 ডিগ্রি কোণে পড়ে। এখন তোমার কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে, এটা দ্বিতীয় কেসের কথা বলছি, বলতো এই লোকটা যখন স্পিড বাড়ায় 2 থেকে স্পিড বাড়ায়, যখন এই লোকটা 4 মিটার পার সেকেন্ড বেগে আগাবে, এটি স্পিড বাড়ায় দিবে, স্পিড যখন বাড়ায় দিবে তখন আমাকে বলো তো ভাই, এই যে ভিআরএম যে লব্ধিটা, সেই লব্ধিটা কার দিকে হেলে যাবে? যেই ভ্যালুটা বড় হবে লব্ধি কিন্তু তার দিকে সরে যাবে। লব্ধিটা কিন্তু তার দিকে সরে যাবে, কারণ এখন প্রভাব কার বেশি? আগে যখন এটুকু ছিল তখন এটা মাঝামাঝি এরকম একটা লাইনে গেছে, কিন্তু যখন এখন এই ভ্যালুটা বেড়ে যাবে তখন কিন্তু এই লব্ধিটা আসলে আস্তে আস্তে কার দিকে হেলে যাবে? এই লব্ধিটা কিন্তু এর দিকে হেলে যাবে। তো আমাদেরকে এটার কথাই বলেছে যে উলম্বের সাথে এই ভেক্টরটা হচ্ছে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এই দেখো, আমাদের বলছে যখন 4 মিটার পার সেকেন্ড বেগে যায় তখন বৃষ্টিটা তার মাথায় 45 ডিগ্রি কোণে পড়ে। এই যে 45 ডিগ্রি কোণে পড়ে, এই ব্যাপারটা আমাদেরকে বলছে। আশা করি এটা তোমাদের মনে আছে, ভেক্টর যখন পড়াইছিলাম। বলতো এরকম দুইটা ভেক্টর আছে মনে করো, এই ভেক্টরের যে লব্ধিটা, সেই লব্ধিটা কোনটা? এই দুইটা ভেক্টরের যে লব্ধি, সেই লব্ধিটা আমরা কি করে বের করতে পারি? একটা সামান্তরিক এঁকে তারপরে এই যে সামান্তরিক আঁকলাম, সামান্তরিকটা এঁকে এবার একটু খেয়াল করি তো, যে যদি আমি এবার এই ভেক্টরটাকে বাড়ায় দিতাম তাহলে কি হতো? এই ভেক্টরটাকে যদি বাড়ায় দিতাম তাহলে কি হতো? তাহলে খেয়াল করো তো, এবার যে লব্ধির ডিরেকশনটা, এবার যে লব্ধিটা, সেই লব্ধিটা কি এই দিকে হতো না? বলতো লব্ধিটা আগে ছিল এই কোণে, এখন সেই লব্ধিটা এইরকম হয়ে গেল, তো লব্ধিটা কার দিকে হেলে গেছে? লব্ধিটা কার দিকে সরে গেছে? যার মানটা আমি বড় করছি তার দিকে কিন্তু ভাই দেখো লব্ধিটা সরে গেছে। দেখা যাচ্ছে, ফিল করা যাচ্ছে আশা করি, যে লব্ধিটা কার দিকে হেলে গেছে? লব্ধিটা কিন্তু এখানে আমাদের এই যে যেই ভেক্টরটা বেড়ে গেছে, যেটার মান বড় হয়ে গেছে, সেইটার দিকে কিন্তু লব্ধিটা হেলে গেছে। সুপার, আমরা বুঝতে পারছি, কোনো অসুবিধা নাই। এখানেও এক্স্যাক্টলি সেই কাহিনীটাই হয়েছে। এখানে যেটা হলো, এই মানটা যখন বেড়ে গেছে তখন আমাদের এই দুইটার যে লব্ধিটা ছিল সেটা কিন্তু ওর দিকে হেলে গেছে, উলম্বের দিকে 45 ডিগ্রি কোণে হেলে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু দুইটা সিচুয়েশনের ছবি। এটা আমাদের দুইটা সিচুয়েশনের ছবি। ঠিক আছে, এটা আমাদের দুইটা সিচুয়েশনের ছবি। এইবার আসো, আমাদেরকে বের করতে বলছে বৃষ্টির বেগের দিক এবং বৃষ্টির ফোঁটার বেগ নির্ণয় করো। অর্থাৎ এই যে ভিআর যেটা লেখা আছে, সেই ভিআর এর মান কত এবং দিকটা কোন দিকে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ভিআর এর মান কত এবং দিকটা কোন দিকে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, ভেরি গুড। তো দেখো ভিআরএম কে আমরা কিভাবে পাইছিলাম বলতো? ভিএম এবং ভিআর এর লব্ধি হিসেবে ভিআরএম কে পেয়েছিলাম, এবং এখানেও কিন্তু ভিএম এবং ভিআর এর লব্ধি হিসেবে ভিআরএমটা আমরা পেয়েছি। সবসময় তো তাই, ভিআরএম সমান কি ছিল? ভিআর মাইনাস ভিএম, এই দুইটার লব্ধি হিসেবে এটাকে পাইছি। তাহলে ভিআরএমটা কিন্তু এইটা আর এইটার একটা লব্ধি। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে কোণটা, এই কোণটা কিন্তু দেখো
লব্ধির সাথে ভিএম এর কোণ, আবার বলছি এই যে কোণটা আছে সেই কোণটা কিন্তু লব্ধির সাথে ভিএম এর কোণ, লব্ধির সাথে ভিএম এর কোণ 90 ডিগ্রি। তো আমরা এখান থেকে লিখতে পারি না ভাইয়া যে tan 90 ডিগ্রি সমান সমান অ্যাঙ্গেলটা কার সাথে, ভিএম এর সাথে। ভিএম এর মান ছিল 2, তাহলে এখানে হবে শুধু 2, কারণ যখন সূত্রের মধ্যে আমরা বসাই তখন কিন্তু শুধু মানগুলাকে বসাই ওই ভ্যালুগুলোর জায়গায়। তাহলে 2 লিখলাম প্লাস অন্য ভেক্টরটার মান আমরা জানি না ভিআর, সো এখানে লিখবো ভিআর সাইন সামথিং, এখানে লিখবো ভিআর কস সামথিং। অ্যাঙ্গেল একটা বসবে, কোন অ্যাঙ্গেলটা বসে, যেই দুইটা ভেক্টরের লব্ধি বের করছিলাম সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বসে। এই কোণটা মনে করলাম থিটা, এই পুরো কোণটা মনে করলাম থিটা। তাহলে এখানে হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা। tan 90 এর মান হচ্ছে ভাইয়া 1/0। তাহলে যদি আমরা এটাকে গুণ দেই, দেখো জাস্ট নরমাল গুণ, তাহলে এখানে আসছে 2 প্লাস ভিআর কস থিটা সমান সমান 0। সুতরাং ভিআর কস থিটার যে ভ্যালু সেটা আসলে -2। ওকে, ভেরি গুড, এটা থাকলো। এবার আসো এই প্রবলেমটার জন্য আমরা সমীকরণগুলোকে একটু লিখি। এই প্রবলেমটার জন্য সমীকরণকে আমরা লিখি। খেয়াল করো এই সিচুয়েশনের জন্য লব্ধিত সবুজটা, হলুদ আর পিঙ্ক এই দুইটা ভেক্টরের লব্ধি কিন্তু আমরা করে সবুজটা পেয়েছি। তাহলে এখান থেকেও আমরা যদি অ্যাঙ্গেলটা হিসাব করি, এই অ্যাঙ্গেলটা তো ভাইয়া 45 ডিগ্রি, লব্ধির সাথে এই ভেক্টরের কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি দেখো, tan 45 ডিগ্রি সমান 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 কোণটা কার সাথে, ভিএম এর সাথে। ভিএম এর মান এখন কত, 4। তাহলে এখানে হবে 4 আর উপরে হবে হচ্ছে ভিআর সাইন থিটা প্লাস ভিআর কস থিটা। আমরা জানি tan 45 এর মান হচ্ছে 1 এবং 1 নাম্বার থেকে পাইছি ভিআর কস থিটার মান -2। তাহলে এখানে যদি -2 বসায় দেই তাহলে আসছে ভিআর সাইন থিটা 4 - 2। তাহলে tan 45 এর মান যেহেতু 1, সুতরাং ভিআর সাইন থিটা এটার ভ্যালু আসছে শুধু 2, শুধু 2। তাহলে ভাই দেখো এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো ভিআর কস থিটা মানে -2, ভিআর সাইন থিটা মানে +2। তো এই দুইটার আমরা আননোন কয়টা আছে, ভিআর একটা আননোন, থিটা একটা আননোন, এবং আমাদের ইকুয়েশন আছে দুইটা। সো আমি যদি এই দুইটা আননোন দুইটা ইকুয়েশন সলভ করে পাই তাহলে কিন্তু আমার খেলা শেষ। এই দুইটা ইকুয়েশন যদি আমি সলভ করি তাহলে কিন্তু ভিআর এর মান পাবো, থিটার মান পাবো। কিভাবে সলভ করতে পারি, তুমি এখান থেকে 2 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার দিয়ে ভাগ দাও, 1 নাম্বার দিয়ে ভাগ দাও, তাহলে কি আসবে, tan থিটা সমান সমান -1। সুতরাং দেখো থিটার মান আসে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর বলো তো এই কোণটা 135 ডিগ্রি, তাহলে এই যে এই থিটাটা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে এটুকু তো 90 ডিগ্রি ছিল, পুরোটা 135 ডিগ্রি, এটুকু 90 হলে বাকিটুকু কত, এইটুকু হচ্ছে 45 ডিগ্রি না, এইটুকু হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে বৃষ্টির প্রকৃত বেগটা উলম্বের সাথে, বৃষ্টির প্রকৃত যে বেগটা সেটা আসলে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে আছে, উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ঠিক আছে, উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। আর যদি মান বের করতে চাই তাহলে কি করব, সিম্পল, যদি মান বের করতে চাই তাহলে আমরা 1 নাম্বার ইকুয়েশন স্কয়ার প্লাস 2 নাম্বার ইকুয়েশন স্কয়ার, তাহলে কি আসবে, এই পাশে হয়ে যাবে ভিআর স্কয়ার সাইন স্কয়ার থিটা, এই পাশে হয়ে যাবে ভিআর স্কয়ার কস স্কয়ার থিটা। যখন আমি দুইটাকে যোগ করে দিব তখন কিন্তু হয়ে যাবে ভিআর স্কয়ার সাইন স্কয়ার থিটা মানে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1, না সরি সমান সমান কত, সমান সমান হচ্ছে √2
2² প্লাস 2², কারণ এই যে 1 নাম্বার ইকুয়েশনকে স্কয়ার করছি, 2 নাম্বারকে স্কয়ার করে যোগ করছি। তাহলে ভাই এখান থেকে ভিআর এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের, এটা স্কয়ার করে যোগ করে তাই রুট থাকবে না, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 2√2। অ্যান্সার হিসাব করে দেখো 2√2 আসবে কিন্তু। এবার আমি তোমাদেরকে কিছু কথা বলে তারপরে আমি হচ্ছে তোমাদের চ্যাটটা ওপেন করে দিব, আগে কিছু কথা শুনে নাও। দেখো এই টাইপের প্রবলেমগুলো খুবই স্পেশাল এবং লিখেই দিছি এটা অ্যাডভান্স প্রবলেম। এই প্রবলেমগুলো তুমি প্রথম ধাক্কাতেই বুঝবা না, এটা খুব স্বাভাবিক। এবং আমি করাই দিচ্ছি এভাবে করে যে তোমাকে চিন্তা করতে হবে বিষয়টা দরকার নাই, তুমি তোমার মতন করে চিন্তা করতে পারো। কিন্তু যদি এখন এই প্রবলেমটাই আমাকে আরো 4বার 5বার করে বলতে হয়, তাহলে ভাইয়া এরকম যে অ্যাডভান্স প্রবলেমগুলো আমি আরো আজকে রেডি করে নিয়ে আসছি, এই যে কাচ ভেজার অঙ্ক আছে, কাচের অ্যাঙ্গেল সহ আছে, এই অঙ্কগুলা কিন্তু আমি আর তোমাদেরকে করাতে পারবো না। তো এই জন্য যেহেতু সম্পূর্ণটা ক্লাস করা হয়েছে, তুমি চাইলে রেকর্ড 1000 বার দেখতে পারো, তার থেকেও বেশি বার দেখতে পারো, তাই আমি এক্সপেক্ট করব তোমরা আমাকে সাহস দিবা যে ভাইয়া সামনে একাই যান। কারণ এগুলা যেহেতু অ্যাডভান্স প্রবলেম, তাই এগুলা নিয়ে যদি একটা নিয়ে আসলে পুরা ক্লাস শেষ করে দেওয়া যায়, কিন্তু আমি আশা করব যে তোমরা আমাকে ওই সাপোর্টটা দিবা যে না ভাই অসুবিধা নাই, যেহেতু রেকর্ড আছে আপনি করাই গেছেন, এটা তো আর অফলাইন ক্লাস না যে আমরা আর কখনো এই জিনিস দেখতে পারবো না। তো আশা করি এটা সবাই বুঝতে পারবা। তো তোমাদের কাজ হবে যে এইটা দেখার পরে বাসায় এই ম্যাথটা নিজে একবার পুরাটা চেষ্টা করা এবং প্রত্যেকটা লজিক ধরে ধরে তারপরে আগানো। কখনোই এটা চিন্তা করবা না ভাইয়া যে আমাকে ভাইয়া সকল ম্যাথ হাতে ধরে করাই দিবে। 1 নাম্বার হচ্ছে তুমি ক্লাস 9-10 এখন আর নাই, এবং 9-10 এর মতন কয়েকটা সীমিত প্রবলেমেও তোমার জীবন কাটবে না, এখন আর প্রচুর প্রবলেম থাকবে। সো তোমার টার্গেট থাকতে হবে যে আমি কনসেপ্ট গুলা ভালোভাবে বুঝবো ভাইয়ের কাছ থেকে, যেখানে আমার ল্যাকিংস থাকবে সেগুলো আমি বুঝে নিব। আর কঠিন ম্যাথ যদি চাও তাহলে ভাই এখন অনলাইনের যুগ, কঠিন ম্যাথ আসলে তুমি যেখানে খুঁজবা সেখানেই পাবা। তুমি যদি ইউটিউবে জেই মেইন বা আইআইটি অ্যাডভান্স প্রবলেম লিখে সার্চ দাও, একটা টপিকের নাম লিখে কোটি কোটি প্রবলেম আসবে। তো তুমি আসলে কঠিন ম্যাথ চাইলে সলভ করতে পারবা, কিন্তু কিন্তু নিজের আগে ওই কনসেপ্টটা বুঝতে হবে। এবং তারপরে তোমাকে যেটার উপরে জোর দিতে হবে সেটা হচ্ছে তুমি নিজে অঙ্ক পারছো কিনা, নিজের মাথাটা খাটাচ্ছ কিনা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাকে যদি 100টা নতুন ম্যাথ, 100টা নতুন নতুন প্রবলেম আমি যদি তোমাকে দেখাই দেই, তাহলে আলটিমেটলি তুমি যদি ওই 101 নাম্বার ম্যাথে গিয়ে আমারই দেখাই দিতে হয়, তাহলে তো আলটিমেটলি তুমি সেই ম্যাথ শিখলে 100টাই। কিন্তু যদি 10টা ম্যাথ ভালোভাবে তুমি বুঝে বুঝে করো, নিজের মাথা খাটায় করতে পারো, বা সলভ যখন করছো বা আমি যেগুলো করায় দিচ্ছি সেগুলো যদি বারবার ভালো মতন বুঝে বুঝে তুমি করতে পারো, তাহলে তুমি অগণিত ম্যাথ করতে পারবা, নিজে নিজে অগণিত ম্যাথ করতে পারবা। তো এই জন্য ভাইয়া সব সময় সলভ চাইবা না যে ভাইয়া এটার ভাইয়া কম কম ম্যাথ করান কেন, ভাইয়া সলভ করে দেন, ভাই এটা করেন ওটা করেন। যেটা করা উচিত যে তুমি কনসেপ্ট বুঝে গেছো, এরপরে তোমার প্র্যাকটিসের জন্য তুমি যেখান থেকে পারো, আমাদের প্র্যাকটিস বুক অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারো, মেইন বই থেকে প্র্যাকটিস করতে পারো, গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার ম্যাটেরিয়াল অনেক আছে। তো যে কোনো একটা জায়গা থেকে প্র্যাকটিস করো এবং এইটা দেখো যে তুমি নিজে পারো কিনা, নিজে পারছো কিনা, ওইটাই তোমার সাকসেস। তাছাড়া তুমি 10 ঘন্টা ধরে একটা রেকর্ড ক্লাস করতেছো, তুমি সারাক্ষণ ধরে ধরো এই নোট করে যাচ্ছ, এগুলা করে কিন্তু আলটিমেটলি তোমার নিজের কোনো ডেভেলপমেন্ট হবে না। তোমাকে শিখতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে, ম্যাথ করে করে নিজে করতে হবে সেটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, সো আমরা হচ্ছে একটু এখন চ্যাট বক্সটা ওপেন করে দেই, তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয় না, একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, গুড, বুঝছি, ভেরি গুড, ক্লিয়ার। যাক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, ওকে, সো আমরা আবার কমেন্ট অফ করি। না না না, মানে ওরা কমেন্ট অফ করুক আর কি। হুম হুম হুম, ঠিক আছে, ওকে। ভাইয়া সমীকরণটি স্কয়ার হলো কেন? ভাইয়া সমীকরণ স্কয়ার হওয়া এটা ম্যান্ডেটরি না। মেইন আইডিয়াটা হচ্ছে যে আমাকে এখান থেকে ভিআর আর থিটা এই দুইটার মান বের করতে হবে। সো আমার কাছে দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। সো এই দুইটা ইকুয়েশন তোমাকে সলভ করে দুইটার ভ্যালু বের করতে হবে, যেটা তোমরা অলরেডি ক্লাস 9-10 অনেকবার করে আসছো।
যে আমাদের ধরো এরকম বললো a + b = 7, a - b = 2, তাহলে a আর b এর মান কত নির্ণয় করো। এগুলো আমরা করছি না, যে দুইটা ইকুয়েশন থাকতো, দুইটা আননোন বের করতে হতো, তখন আমরা কিন্তু বের করে ফেলতাম। তাহলে এখানেও তাই হলো। তুমি দেখো আমরা ভাগ করে নিয়ে কিন্তু ভাগ করছি কেন, যাতে থিটার মানটা সহজে বের করতে পারি। এরপরে তুমি চাইলে এখানে থিটার মান বসাও, তারপরে ভিআর এর মান বের করো, একই কথা। এখান থেকে যে থিটা 135 পাইছিলাম, তুমি এখানে থিটার মান বসাও না, cos 135 দিয়ে ভাগ দিয়ে দাও ভিআর কে, তাহলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো? উলম্বের সাথে 45 কেন, -vm এর সাথে হওয়ার কথা না? না ভাইয়া, এখানে দেখো একই কথা কিন্তু। উলম্বের সাথে ভাই দেখো 90 ডিগ্রি টোটাল, তো উলম্বের সাথে 45 আর আনুভূমিকের সাথে 45 একই কথা। এবং তোমাকে এখানে কিন্তু বলে দিছে, যেহেতু কিছু বলে নাই 45 ডিগ্রি কোণে পড়ছে, তার মানে যে কোনো একটা সাথে ধরলেই হবে। মানে 45 তো সমদ্বিখণ্ডিত করছে 90 কে, তাহলে উলম্বের সাথে ওইটা 45, আনুভূমিকের সাথেও 45, এই জন্যই। এই যে যখন দেখি যে মাথার উপর দিয়ে গেছে সব, এরকম কমেন্ট দেখলে আসলে আর কোনো অ্যাডভান্স প্রবলেম করাতে ইচ্ছা করে না, মনে হয় যে দূর, তাহলে কাদের পড়াচ্ছি। হ্যাঁ, তো তোমার হচ্ছে ধরো এগুলো একদম ক্লাসের যে লেভেল, সেটা একদম ধরো নামায় দেয়, তখন মনে হয় যে দূর, এরা হয়তো বা কিছুই বুঝতেছে না, তখন মনে হয় যে ঠিক আছে তাহলে বইয়ের অঙ্ক করাই শেষ করে দিই। বুঝতে পারছো? তো আমার কথা হচ্ছে যে আমি তো বললামই আগে যে আসলে কিভাবে করে চিন্তা করতে হবে, যে তোমার হয়তো প্রথম ধাক্কাতে তুমি বুঝবা না, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাকে যদি, আমি তোমাদের চেহারাও দেখতে পারতেছি না সামনে, যে হচ্ছে ভাইয়া না ঠিক আছে, আমি তোমাদের কয়েকজনকে দেখলে বোঝা যায় না ওরা বুঝতেছে, ঠিক আছে, কিন্তু যখন ওই যে এরকম কমেন্ট পাই যে কি বোঝাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, এইগুলা দেখলে আসলে আমার যেটা মনে হয়, এটা আসলে যারা এখানে পড়তে আসছে বা সিরিয়াস, তাদের জন্য এই ধরনের কমেন্টটা বেশি ক্ষতিকর। আমার তো কোনো কিছুই লাভ ক্ষতি নাই, আমার আমার লাভ ক্ষতি আছে কোনো? আমি যদি কম পড়ায় যাই বা আমি যদি তোমার কন্টেন্ট স্যাক্রিফাইস করি, আমার কোনো লস আছে? আমার কিন্তু কোনো লস নাই। লস আলটিমেটলি যারা এখানে সিরিয়াসলি পড়তে আসছে তাদের জন্যই কিন্তু লসটা। বুঝতে পারছো? তো এই জন্য এই যারা এই যে এরকম টাইপের কমেন্ট গুলা করে, তাদেরকে একটু মাঝে মাঝে তোমরাই ঠেলা দিও, যে ঠিক আছে না বুঝতে পারলে ভাই তুমি রেকর্ড দেখো, তাই না, সলিউশন তো আছে সবকিছুর। এটা তো অফলাইন ক্লাস না, এরা সব অফলাইন নিয়ে পড়ে থাকে যে হ্যাঁ। ওকে, চলো শুরু করি। এরপরে দেখো কি বলছে, 10 কিলোমিটার/আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। ঠিক আছে, পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো, চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির সামনের এবং পিছনের কাচ ভিজে, শুধুমাত্র পিছনের কাচ ভিজে, শুধুমাত্র সামনের কাচ ভিজে। আচ্ছা, তো আমরা এইখানে দেখো আগে একটা ছোট্ট গাড়ি যদি এঁকে নেই, আগে যদি একটা গাড়ি এঁকে নেই, এই দেখো, সো এইখানে মনে করো এইটা হচ্ছে আমাদের গাড়ি, খেলনা গাড়ি, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা পূর্ব থেকে পশ্চিম অভিমুখে চলছে। তো দেখো এটা হচ্ছে পূর্ব দিক এবং এটা হচ্ছে পশ্চিম দিক, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তো খেয়াল করো এখানে আমাদেরকে বলছে 10 কিলোমিটার/আওয়ার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, তাহলে এইটা কিন্তু বৃষ্টির প্রকৃত যে বেগটা সেটা দেওয়া আছে, কারণ বৃষ্টি পড়ছে উলম্বভাবে, এটা আমাদেরকে বলে দিছে। তো এটা হলো ভিআর, ঠিক আছে, খুব ভালো কথা। এবং 60 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব থেকে পশ্চিমে বাতাস বইছে, তার মানে পূর্ব থেকে পশ্চিম এই দিক বরাবর বাতাস বইছে, এটাকে আমি ভি উইন্ড বললাম। ঠিক আছে, এটার মান কত? এটার মান 60, ভি আর এর যে মান এগুলো দেওয়া আছে সবকিছুই। এবং আমাদেরকে বলছে যে পূর্ব থেকে পশ্চিম দিকে চলন্ত গাড়ি, এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে একটা গাড়ি, মনে করলাম এই গাড়িটার বেগ হচ্ছে ভিসি। প্রশ্ন কি করলো, পূর্ব থেকে পশ্চিম দিকে চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যেন সামনের এবং পিছনের কাচ দুইটা কাচই ভিজে। এখন এই প্রবলেমটা একটা ওই যে চুয়েটের ভর্তি পরীক্ষায় আসছিল। চুয়েট হয়তো নাম শুনছো, চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। তো এই চুয়েটের ভর্তি পরীক্ষায় আসছিল এবং আসার পরে এই প্রবলেমটা নিয়ে আমরা তারপরে আসলে আলোচনা করা শুরু করছি মোটামুটি, কারণ এই প্রবলেমটার আগে আসলে এই রিলেটেড জিনিসগুলো কম ছিল। তো দেখো আমরা দুইটা কাচ ভেজা বলতে, সামনের কাচ ভেজা বলতে কি বুঝবো, আমরা এই অঙ্কটার আরো ডিটেইলড ভার্সন আছে, সেটা আমি নেক্সট স্লাইডে দেখাবো।
কিন্তু এই প্রশ্নটা আসলে কি বোঝাচ্ছে সেটা আগে একটু বলি। যে দেখো এখানে যেটা বলছে সামনের কাজ ভিজা বলতে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যখন এইরকম দিকে হবে সেটা হচ্ছে সামনের কাজ ভেজানো বোঝাচ্ছে। আচ্ছা, পিছনের কাজ ভেজানো বলতে কি? যখন গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এইরকম ডিরেকশনে থাকবে সেটা বোঝাচ্ছে যে পিছনের কাজ ভেজানো। তাহলে হিসাব সিম্পল, পিছনের কাজ ভেজানো বলতে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এই দিকে হতে হবে। বৃষ্টির প্রকৃত বেগের লাগবে না, কিন্তু প্রকৃত বেগ তো আর চেঞ্জ করতে পারবা না তুমি, কিন্তু আমরা কি বলছি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগের ডিরেকশনটা। যে ভাইয়া গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যখন এই দিকে পড়বে তার মানে গাড়ির সামনের কাজ ভেজার কথা বলা হচ্ছে। গাড়ির পিছনের কাজ ভেজা বলতে আমরা বুঝছি যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যখন এইরকম দিকে পড়বে সেইটা বোঝাবে গাড়ির সাপেক্ষে মানে গাড়ির পিছনের কাজ ভিজছে। এবং যদি কখনো দেখি যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা এরকম খাড়া নিচের দিকে পড়ছে তখন কিন্তু খেয়াল করো দুইটা কাজই আসলে ভিজে যাবে, তখন দুইটা কাজই আসলে ভিজে যাবে। ঠিক আছে, তখন দুইটা কাজই আসলে ভিজে যাবে। তো আমাদের এই যে সামনের কাজ ভিজা পিছনের কাজ ভিজা যেটা বললাম এটা কিন্তু গাড়ির কাচের কোণের উপরে অনেকটা নির্ভর করে, কিন্তু আমাদের এই পার্টিকুলার ম্যাথ প্রবলেমের মধ্যে সেটাকে তারা ইগনোর করছে। জাস্ট ধরে নিছে ভাই সামনের কাজ ভেজা বলতে আমরা বুঝছি এই দিক বরাবর গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ থাকা, উলম্বভাবে পড়া মানে হচ্ছে দুইটা কাজই ভেজা, আর যদি এই দিকে পড়ে তার মানে হচ্ছে পিছনের কাজ ভেজা। ঠিক আছে, তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে গাড়িটার বেগ কত হলে শুধু সামনের কাজ ভিজবে, শুধু পিছনের কাজ ভিজবে এবং দুইটা কাজই ভিজবে। দেখো ভাইয়া এইখানে আমরা যেটা পাচ্ছি খেয়াল করো, বলতো আমাদের মূলত বের করতে হবে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ। তো দেখো গাড়ির বেগটা এই দিক বরাবর কাজ করছে, তাহলে আমরা যখন গাড়ির সাপেক্ষে বেগ বের করব বলতো গাড়ির চালক কি দেখবে? গাড়ির চালক যখন ভিসি বেগে আগাবে তখন ও দুনিয়ার সকল স্থির বস্তুকে পিছনের দিকে ভিসি বেগে চলতে দেখবে, পিছনের দিকে ভিসি বেগে চলতে দেখবে, এইদিকে ভিসি বেগে চলতে দেখবে। ঠিক আছে, এইদিকে ভিসি বেগে চলতে দেখবে। আমি এটাকে এই কালারটা দিচ্ছি, এই কালার না এই কালারটা দিচ্ছি। ঠিক আছে, সে হচ্ছে ভিসি বেগে চলতে দেখবে। তাহলে একটু খেয়াল করো এখানে যে বৃষ্টির পানির ফোঁটাটা আছে, এই যে এখানে যে বৃষ্টির পানির ফোঁটাটা আছে আমাদের গাড়ির চালক এই বৃষ্টির পানির ফোঁটার উপরে কয়টা বেগ অবজার্ভ করবে? যখন গাড়ির চালক এদিকে যাচ্ছে এই কণা যদি স্থির থাকে তাহলে কিন্তু গাড়ির বেগের বিপরীত দিকে একটা বেগ থাকবে এই পানির ফোঁটাটার। বাতাস আবার তাকে এদিকে ঠেলছে এবং বৃষ্টির নিজস্ব একটা বেগ আছে সেটা হচ্ছে নিচের দিকে, তাই না? সেটা হচ্ছে নিচের দিকে। তো তাহলে টোটাল এই কণার উপরে তিনটা বেগ কাজ করছে, এটা কে দেখবে? এই গাড়ির লোকটা দেখবে। কিন্তু গাড়ির এই লোকটা দেখবে টোটাল তিনটা বেগ কিন্তু এর উপরে কাজ করছে। আবার বলছি কণার একটা নিজস্ব বেগ থাকবে, বাতাসের জন্য একটা বেগ থাকবে কণার, এবং গাড়ির চালক যখন ভিসি বেগে যাবে তখন সে কিন্তু কি দেখবে? যে আমি যখন সামনের দিকে আগাই আমি পরিবেশে সবকিছুকে পিছিয়ে যেতে দেখি, তাহলে গাড়ির চালক যখন ভিসি বেগে আগাবে তখন কিন্তু এই কণাটার বিপরীত দিকে একটা ভিসি বেগ তো থাকবে। কার সাপেক্ষে? সবার সাপেক্ষে না, এই লোকের সাপেক্ষে। তাহলে এই লোকটা কিন্তু দেখবে এই বিন্দুটার উপরে বা ওই পানির কণাটার উপরে তিনটা বেগ আরোপিত হয়েছে। তাহলে তিনটা বেগ যদি আরোপিত হয় তাহলে এই লোক কি তিনটা বেগই দেখবে? না, সে কি দেখবে? কি দেখবে? একসাথে লব্ধি দেখবে। রাইট, লব্ধি দেখবে। কারণ তিনটা বেগ আলাদা আলাদা করে তো আর কিছু আমরা পাবো না, তাই না? তিনটা বেগ আলাদা আলাদা করে তো পাবো না, তাহলে তিনটে একত্রে যদি ওই কণাটার উপরে প্রযুক্ত হয় তাহলে সে তিনটার লব্ধিটা দেখবে। তার মানে দেখো গাড়ির সাপেক্ষে যদি আমি এই কণাটার বেগের দিক পেতে চাই তাহলে আমাকে এই তিনটা বেগের লব্ধি করতে হবে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে।
গাড়ির সাপেক্ষে যদি আমি এই কণার বেগটা ফাইনালি কোন দিকে সেটা যদি পেতে চাই, তাহলে আমাকে এই 3টা বেগের লব্ধি দিতে হবে। ঠিক আছে, ওকে। সো তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে কখন বলতো ভিসি এর মানটা কত হলে, আমাকে তোমরা বলবা ভিসি এর মানটা কত হলে ফাইনাল লব্ধি বেগটা একদম সোজা নিচের দিকে হবে। বলতো ভিসি এর মানটা কত হলে এই 3টা বেগের লব্ধি সোজা নিচের দিকে হবে? ভেরি গুড, ভিডব্লিউ এর সমান হলে। সুপার এক্সিলেন্ট। কারণ কি দেখো, যদি ভিসি এর মানটা ভাইয়া 60 হয়, যদি ভিসি এর মানটা ভিডব্লিউ এর সমান হয়, তাহলে এই 3টার লব্ধি যখন হিসাব করব, এই কণাটার উপরে 3টা বেগের লব্ধি যখন হিসাব করব, তখন কিন্তু এই বেগ কাটাকাটি করে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। শুধুমাত্র একটা বেগই কিন্তু থাকবে। তো আমাদেরকে কিন্তু ওইটাই বের করতে বলছে যে গতিবেগ নির্ণয় করো যাতে সামনের এবং পিছনের উভয় কাজ ভিজে। উভয় কাজ ভেজা মানে হচ্ছে লম্ব বরাবর নিচে পড়া। তাহলে লম্ব বরাবর নিচে পড়া বলতে আমরা বোঝাচ্ছি যে ভিডব্লিউ আর ভিসি দুইটার ভ্যালুটা একদম সমানে সমানে হওয়া। তাতে করে কি হবে, এই কণার উপরে যে 3টা বেগ, 2টা মারামারি করে 0 হয়ে যাবে, আর একটা বেগ যেটা সেটা কিন্তু নিচে পড়তে থাকবে। তাহলে দেখো, কখন গাড়ির সামনের এবং পিছনের দুইটা কাজই ভিজবে? যখন ভিসি এর মানটা 60 কিলোমিটার পার আওয়ার হবে, তাই না? এটা আশা করি সবাই বুঝছো। যখন এটা 60 কিলোমিটার পার বেগে চলতে থাকবে, তখন এই কণার উপরে এইদিকে 60, এইদিকে 60, কাটাকাটি করে 0 হয়ে গেল, কণার বৃষ্টি সোজা নিচের দিকে পড়বে। কার সাপেক্ষে? এই লোকের সাপেক্ষে। আচ্ছা, এইবার আসো, কখন পিছনের কাজ ভিজবে? বলো তো ভাইয়া, পিছনের কাজ ভিজা মানে কি? গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগের লব্ধিটা এই দিকে হতে হবে, এই দিকে হতে হবে। তাহলে এই লব্ধিটা কখন এদিকে হবে বলতো? কখন এরকম দিকে হবে? এতক্ষণ এদিকে ছিল, কখন এদিকে হবে? যখন আমাদের ভিসি এর মানটা যদি ভিডব্লিউ এর থেকে কম হয়, অর্থাৎ মনে করো ভিসি এর মান 40, তাহলে বলতো ভাইয়া এইদিকে 60, এইদিকে 40, মারামারি করে এইদিকে থাকবে 20, আর এইদিকে তো ভিআর আছেই। তাহলে ভাই এই দিকের 20 আর এই দিকের ভিআর দুইটার একত্রে লব্ধি করলে আমরা কি এদিক বরাবরই লব্ধিটা পাবো না? সো তার মানে দেখো, যে যদি আমি চাই লব্ধিটা এই দিকে হোক, তার মানে ভিডব্লিউ কে বড় হতে হবে। এখন বাতাসের বেগ তো আমি আর চেঞ্জ করতে পারবো না, কিন্তু গাড়ির বেগটা কমায় দিতে পারবো। তাহলে গাড়ির বেগটাকে যদি কমায় দেই, বাতাসের বেগ যদি বেশি থাকে, তাহলে দুইটা মারামারি করে ভিডব্লিউ আর ভিসি এর লব্ধিটা এই দিকে থাকবে। তখন এই দিকের বেগ আর এই দিকের বেগ দুইটা একত্রে লব্ধি হয়ে কিন্তু এই দিকে থাকবে, যা তার মানে গাড়ির পিছনের কাজটা তখন ভিজবে। তাহলে আমি বলতে পারি যখন ভিসি এর মানটা 60 কিলোমিটার পার আওয়ারের থেকে ছোট, তখন কিন্তু গাড়ির পিছনের কাছে ভিজবে। এইবার তোমরা বলবা, যদি আমি লব্ধিটা এই দিকে পেতে চাই, তাহলে কার ভিসি এর মান কেমন হওয়া লাগবে বলো? রাইট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সো ভিসি যখন বড় হবে, তখনই কিন্তু ভিসি এর মানটা যখন বড় হবে ভিডব্লিউ এর থেকে, তখনই কিন্তু লব্ধিটা এইদিকে থাকবে এবং আমাদের সামনের কাজটা ভিজবে। সো এটা আসলে সবচেয়ে সহজ প্রবলেম। আশা করি যেভাবে সলভ করাইছি এরপরে তোমাদের আর প্রবলেম হওয়া উচিতই না, কারণ এটা আসলে সহজ প্রবলেম এবং আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে দেখো, যখন 60-এ আগাচ্ছে, 60-এ যখন আগাচ্ছে, তখন কিন্তু এই কণার উপরে পিছনের দিকে একটা 60 বেগ কাজ করছে, সামনে একটা বাতাসের 60 আছে, 60 কাটাকাটি করে 0 হয়ে গেছে, সোজা এটা নিচের দিকে পড়ছে, ডান। যখন পিছনের কাজ ভিজার কথা বলা হয়েছে, তখন এই বেগটাকে যদি কমায় দেই, তাহলে কিন্তু ভিডব্লিউ আর ভিসি এর লব্ধিটা এইদিকে থাকবে, যার ফলে লব্ধিটা এইদিকে থাকার কারণে গাড়ির পিছনের কাজ ভিজবে। আর যদি সামনের কাজ ভিজাতে চাই, তাহলে গাড়ির বেগটা 80-90 হতে হবে।
80-90 হলে লব্ধিটা তখন এই দিকে হবে। ওকে, না এই লব্ধিটা প্রকৃত মান নির্দেশ করে না ভাইয়া, প্রকৃত মান তো ভিআর যেটা এটা দেওয়াই আছে। তো তুমি যেই লব্ধিটা বের করছো সেটা হচ্ছে গাড়ির সাপেক্ষে লব্ধি। যখন আমরা এই যে ভিসি এর উল্টা মান নিয়ে তারপরে লব্ধি বের করছি, তার মানে আমরা গাড়ির সাপেক্ষে বেগটা কেমন সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তো পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? সুন্দর প্রশ্ন করছো, পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? দেখো এই টাইপের প্রবলেমগুলো সিকিউতে আসে না। এই প্রবলেমগুলো নরমালি বুয়েটে যখন অ্যাডমিশন টেস্ট হয় রিটেনের জন্য এগুলো করানো হয়। রিটেন মানে বুঝছো, যেগুলো হচ্ছে বুয়েটে তো টোটাল 600 মার্কের পরীক্ষা হয়, তার মধ্যে 30 মার্ক থাকে তোমার হচ্ছে মানে টোটাল 300 মার্ক থাকে হচ্ছে রিটেনের। সেখান থেকে দেখা যায় যে তোমার 13টা প্রবলেম আসে ফিজিক্স থেকে, 13টা আসে কেমিস্ট্রি থেকে, 14টা আসে হচ্ছে তোমার ম্যাথ থেকে। তো ওই রিটেন প্রবলেমগুলোতে মাঝে মাঝে মানে ওই রিটেন প্রবলেমের একটা ভালো প্রবলেম হিসেবে এগুলাকে প্র্যাকটিস করানো হয়। তো অ্যাডমিশন টেস্টে যখন লিখবা তখন আলটিমেটলি তোমাকে যদি তুমি বুঝাই দিয়ে আসতে পারো তাহলে আলটিমেটলি তুমি তখন মার্কস পেয়ে যাবা। কিন্তু আমরা যখন সিকিউ এক্সামের কথা বলছি, সিকিউ এক্সামে আসলে তোমার এই টাইপের প্রবলেমগুলো আসার সম্ভাবনা কম। কিন্তু এগুলা কোথায় আসতে পারে? আমাদের যে কোনো বোর্ড পরীক্ষা এগুলো অবজেক্টিভ আকারে আসে নরমালি। সো অবজেক্টিভ আকারে যখন দেয় তখন তোমাকে এরকম বিভিন্ন অপশন দিয়ে দেয় যে গাড়ির বেগটা কত হলে শুধুমাত্র পিছনের কাছে ভিজবে, বা গাড়ির বেগটা কত হলে শুধুমাত্র সামনের কাছে ভিজবে। বুঝতে পারছো? সো তখন হচ্ছে আমাদেরকে এগুলা নরমালি ওই অবজেক্টিভ যেগুলো সেগুলোর জন্য আসলে গুরুত্বপূর্ণ বেশি। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, যদি রিটেনে আসে তাহলে কিভাবে লিখবা ভাইয়া? এই লেখালেখি নিয়ে এত চিন্তা করো কেন তোমরা? দেখো তখন 3টা ভাগ থাকবে, যে গাড়ির সামনের এবং পিছনের কাজ, এটা একটা 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 ইয়া দিবা যে 2 কাচই ভেজা, 2 কাচই ভিজবে তখন যখন ছবি এঁকে রাখবা এবং বলবা যে ভিডব্লিউ ভিসি ভিআর এর লব্ধি যখন উলম্ব বরাবর হবে তখন 2টা কাচই ভিজবে, এবং এই দুইটাকে উলম্ব বরাবর হওয়ার জন্য ভিডব্লিউ এর মানটা ভিসি এর সমান হতে হবে, বা ভিসি এর মানটা ভিডব্লিউ এর সমান হতে হবে। তখন এই 3টা বেগের লব্ধি উলম্ব বরাবর থাকবে এবং তখন 2টা কাচে ভিজবে। এরপরে যদি বলি পিছনের কাজ কখন ভিজবে, পিছনের কাজ ভেজার কথা যদি বলা হয় তাহলে এখানে আমাকে বলতে হবে যে এই 3টা বেগের লব্ধি যখন ধরো একটা নাম দিয়ে দিলা ও, এটা এ, যদি ও এ বরাবর আমরা লব্ধি পেতে চাই তাহলে ভিডব্লিউ এর মানটা অবশ্যই ভিসি এর থেকে বড় হতে হবে, ভিসি এর মানটা ছোট হতে হবে ভিডব্লিউ এর থেকে। আর যদি সামনের কাচের জন্য বলি তাহলে সেক্ষেত্রে ছবি এঁকে দিবা, 3টার জন্য 3 রকম ছবি আঁকবা, ছবি এঁকে দিলে এখানে আর কোনো ম্যাথ কাটার কোনো অপশন নাই, কারণ তোমার এখানে কিন্তু আলটিমেটলি তোমাকে একটা রেঞ্জ বের করতে বলছে। সো যখন রেঞ্জ বের করতে বলছে তখন কিন্তু তোমাকে রেঞ্জেই অ্যান্সারটা দেখাতে হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো এবার আরো ডিফিকাল্ট একটা প্রবলেমে যাই, বা আরো ডিটেইলড একটা প্রবলেমে যাই। এই প্রবলেমটা আসলে খুবই অ্যামেজিং। দেখো এখানে কি বলছে, যে গাড়ির এবার কাচের অ্যাঙ্গেলটা দেওয়া আছে, গাড়ির এবার কাচের সাথে কোণ কত সেটা দেওয়া আছে, এবং এই প্রবলেমটা কিন্তু সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। একটু দেখে রাখো, দেখো কি বলছে এখানে, যে আমরা যদি একটা সুন্দর গাড়ি আঁকি, বিশ্বাস করে নিতে হবে অবশ্যই যে এটা একটা নয়নাভিরাম গাড়ি, যে গাড়ির দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো নাক আছে, না সরি নাক তো একটাই, হ্যাঁ, নয়নাভিরাম গাড়ি আর কি। বুঝতে পেরেছো গাড়িটা কেমন? নয়নাভিরাম, ঠিক আছে, ওকে, জোস। এখানে আমাদেরকে বলে দিছে এটা হচ্ছে গাড়িটা এই দিক বরাবর যাচ্ছে,
ঠিক আগের মতনই প্রশ্ন এখানে, তবে আমাদেরকে বলে দিচ্ছে বৃষ্টির বেগটা হচ্ছে 5 কিলোমিটার পার বেগে নিচের দিকে পড়ছে। এটা হলো বৃষ্টির প্রকৃত বেগ। VR যেটা, এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ VR, এবং এই দিক বরাবর মনে করো আমাদের যে বাতাসের বেগটা সেটা এই দিক বরাবর পড়ছে। এই অঙ্কগুলো কিন্তু বইতে আছে, এটা না হলেও এটা আছে, সো এটা একটু অ্যাডভান্স। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে VR, এবং এই দিক বরাবর যে বেগটা আছে সেটা মনে করো বাতাসের বেগ, যেটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার। এখন আগের ম্যাথের সাথে এখানকার পার্থক্যটা হচ্ছে এইবার আমাদেরকে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 45 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি, এবং আমাদেরকে বলছে যে গাড়ির বেগ কত হলে সামনের কাচ ভিজবে না। এবং ভাইয়া কমেন্ট অফ করে দেন। বাতাসের বেগ বাম দিকে কেন হলো, এটা ধরো আমাদের প্রশ্নের মধ্যে সাপোজ দেওয়া আছে, এটা বলে দেওয়া থাকবে, অসুবিধা নাই, বা তোমাকে উদ্দীপকের ছবিটা দেওয়া থাকবে, সো ধরো এই ছবিই দেওয়া আছে এইভাবে করে। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে আমাদেরকে যেটা বললো, কি বললো, আমাদেরকে যেটা বললো যে হলো, একটু মোটা করে দাঁড়াও, হ্যাঁ, এখানে আমাদেরকে যেটা বললো এটা হলো VW, এটা হচ্ছে VR, এবং এইটা হলো আমাদের সেই VC। তো VC এর মানটা কত হলে, VC এর মানটা কত হলে সামনের কাচ ভিজবে না। এখন বলো তো ভাই, এই যে সামনের কাচ ভিজবে না, এটা আসলে কখন ভিজবে না, আমরা এটা আগে একটু বোঝার চেষ্টা করি। দেখো যখন বৃষ্টিটা এইভাবে করে পড়ছে, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ যখন এইরকম, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যখন এইরকম, তখন কিন্তু খেয়াল করো সামনের কাচ কিন্তু ডেফিনেটলি ভিজবে, কারণ দেখো এই যে সামনের কাচ ভিজে যাবে, পানিটা পড়বে, ভিজে যাবে। কিন্তু বলতো যদি আমাদের সামনের কাচটা তো এইরকম হলে তো পুরাটা ভিজে যাবে, কিন্তু যদি অ্যাঙ্গেলটা এইরকম হয়, সাপোজ বৃষ্টির কোণটা এরকম হলো, এবার একটু দেখি তো সামনের কাচ কি ভিজে কিনা, এবার একটু দেখি তো সামনের কাচ কি ভিজে কিনা। দেখো তো এখান থেকে কোনোভাবে দেখো তো সামনের কাচ কি ভিজবে, যদি এটাকে নামায় দাও, দেখো তো সামনের কাচ কিন্তু দেখো সেফ হয়ে যাচ্ছে, সামনের কাচ কিন্তু আর ভিজতেছে না, কারণ গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ যখন এভাবে করে পড়বে পিছনের কাচ ভিজবে। কিন্তু খেয়াল করো একটা নির্দিষ্ট কোণের থেকে একটু বেশি হলে কিন্তু সামনের কাচটা সেভ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর ভিজতেছে না। এটা কিন্তু কারণ গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ এদিকে পড়ছে, তাহলে এটা কিন্তু বৃষ্টিকে টাচ করতে পারবে না, সামনের কাচটা কিন্তু ভিজতে পারবে না। আমাদেরকে ওই পার্টিকুলার বেগটাই বের করতে বলছে, কারণ দেখো বাতাসের বেগ তো আর তুমি চেঞ্জ করতে পারবা না, বৃষ্টির বেগ তো আর তুমি চেঞ্জ করতে পারবা না, কিন্তু তুমি গাড়ির বেগটা চেঞ্জ করতে পারবা। কারণ গাড়ির বেগটা চেঞ্জ করলে যখন ওই যে গাড়ির সাপেক্ষে আমরা বেগ বের করছি, তখন তো এই বেগটাকে উল্টায় নিয়ে তার সাথে আমরা লব্ধি টব্ধি সবকিছু করছি। সো তাহলে এই বেগটার ভ্যালু কিন্তু চেঞ্জ করতে পারি, আমরা বাড়াতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি। সো আমাকে যেটা দেখাতে হবে যে এর মানটা কত হলে সামনের কাচ ভেজা থেকে আমরা বেঁচে যাব, সামনের কাজটা আর ভিজবে না, সামনের কাজটা ভেজা থেকে আমরা বেঁচে যাব। ঠিক আছে, এবং একইভাবে পিছনের কাচের জন্য সত্যি। দেখো যদি আমাদের গাড়ির বেগটা এরকম হয়, কণার বেগটা যদি এরকম হয়, এটা যদি এরকম হয়, এটা যদি এরকম হয়, তাহলে কিন্তু দেখো পিছনের কাচ ভিজে যাচ্ছে। এই দেখো এই যে এখানে ঠাস করে এসে পিছনের কাচ দেখো ভিজে যাচ্ছে, কিন্তু কিন্তু যদি আমাদের অ্যাঙ্গেলটা একটু এরকম হয়, তাহলে কিন্তু দেখো এখান থেকে কিন্তু আর পিছনের কাচ ভিজবে না, দেখো এটা কিন্তু এইখানে এসে থেমে যাবে। বুঝতে পারছো? সো আশা করি কাহিনীটা বুঝতে পারছো যে গাড়ির বেগটা কোন দিকে হলে আমাদের কাজটা ভিজবে না। তাহলে গাড়ির বেগ কত হলে সামনের কাজ ভিজবে না, এটা আমাদের প্রশ্ন। এখন খেয়াল করো, আমরা তাহলে এবার এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু ছোট করে রাখি, এত ছোট না, একটু বড় রাখি। ওকে, সো গাড়ির বেগটা এই দিক বরাবর যাচ্ছে, গাড়িটা এই বাম দিক বরাবর যাচ্ছে। তাহলে গাড়ি যেদিকে যাচ্ছে আমাকে কি করতে হবে, তার উল্টা দিকে বেগটা দিতে হবে, ভিসি। গাড়ির বেগের উল্টা দিকে আমাকে বেগ দিতে হবে ভিসি। এটা হচ্ছে VR, এটা VW, এটা হচ্ছে VC। ওকে, ভেরি গুড। এখন খেয়াল করে দেখো যে আমরা চাচ্ছি কি, আমরা চাই যদি আমি এই অংশটাকে
এই অংশটাকে একটু বড় করে আঁকি, গাড়ির ওই কাচের অংশটাকে আমি একটু বড় করে আঁকছি। আমাদের এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, খেয়াল করো এই কোণটা 45 ডিগ্রি। তাহলে আমরা যদি ঠিক এই বরাবর যদি বৃষ্টি পড়ে, তাহলে ভাইয়া সেটা উলম্বের সাথে কত ডিগ্রি হবে? এই কোণটা কত হবে? এটা যদি বৃষ্টির দিক হয়, তাহলে এটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ হবে? 45 ডিগ্রি হবে। আবার বলছি, দেখো আবার বলছি, দেখো এটা কিন্তু উলম্বের সাথে 45 ডিগ্রি কোণই হবে। এই যে এটা উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ হবে, উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ হবে। কোণ হলে কি হবে? এই গাড়ির কাচ সেটা একদম মানে একদম স্লাইড করে চলে যাবে, ভিজতে 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 কিন্তু চলে যাবে। ওকে, ভেরি গুড। তাহলে ভাই খেয়াল করে দেখো যে আমরা চাই লব্ধি বেগটা যাতে করে এই দিকে হয়, অর্থাৎ গাড়ির সাপেক্ষে যখন তুমি বৃষ্টির বেগটা চাচ্ছ, তুমি চাও গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যেন, আগে আমরা দেখি যে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ হতে হলে গাড়ির বেগটা কত হতে হবে। আমরা প্রথমে এটাই বের করছি, কারণ তুমি তো ভিডব্লিউ চেঞ্জ করতে পারো না, তুমি তো ভিআরও চেঞ্জ করতে পারো না, তুমি কিন্তু ভিসি যেটা সেটাকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারো, ভিসি যেটা সেটাকে তুমি চেঞ্জ করতে পারো। তাই তোমার টার্গেট হচ্ছে এখন এটা যে আমি ভিসি কে কিভাবে পরিবর্তন করলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা উলম্বের সাথে 45 ডিগ্রি হবে, সেটা আমি বের করতে চাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে বলো তো আমরা কোন তিনটার লব্ধি করেই পিঙ্ক কালারের ভেক্টরটা পাবো? এই ব্লু কালারের তিনটার লব্ধি করেই তো এটা পাবো। তাহলে একটু খেয়াল করো তো, এটা হলো ভিডব্লিউ, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে ভিআর। এই ভিডব্লিউ আর ভিসি যেহেতু একই লাইন বরাবর আছে, তাহলে তাদেরকে আমি বিয়োগ যদি করে ফেলি একবারে, এক লাইন বরাবর যেহেতু আছে, তাহলে বিয়োগ করে ফেললে আমার জন্য এই দুইটা ভেক্টর যদি লব্ধি পেয়ে যাই, তাহলে সেটার সাথে ভিআর এর লব্ধি করলেই তো এটা পেয়ে যাব, সিম্পল হিসাব। তো মনে করো এই দিকে আমরা যে ভেক্টরটা পাইছি, এই দিকে আমরা যে ভেক্টরটা পাইছি, এই ভেক্টরটা হচ্ছে গিয়ে আমাদের ভিডব্লিউ মাইনাস ভিসি। কি বললাম বুঝছো? ধরো এইদিকে আছে 10, এইদিকে কত ছিল? 20 ছিল, এইদিকে ছিল 20। আমার গাড়ি মনে করো 5 কিলোমিটার পার বেগে যাচ্ছে, তাহলে এটা যদি 5 হয়, তাহলে এইদিকে 20, এইদিকে 5, কাটাকাটি করে কি এই দিক বরাবর 15 থাকবে না? রাইট, এদিক বরাবর থাকবে 15, এদিক বরাবর থাকবে হচ্ছে গিয়ে 15, ঠিক আছে? এদিক বরাবর থাকবে কি 15 থাকবে, ভেরি গুড, 15 থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে 15 আর এটা ভিআর। আমরা তাহলে এটা 45 ডিগ্রি চাই, অর্থাৎ আমরা tan 45 ডিগ্রি যদি চাই, সমান সমান tan 45 সমান কি লেখা যায়? লম্ব বাই ভূমি। তাহলে এইটুকু লম্বের মান কত? এইটুকুর মান কিন্তু ওই যে ভিডব্লিউ মাইনাস ভিসি, কারণ ওই ভেক্টরটাকে এখানে টেনে নিয়ে আসছি। তাহলে লম্ব বাই ভূমি যদি হিসাব করি, তাহলে ভিডব্লিউ মাইনাস ভিসি এটা হচ্ছে লম্ব, আর ভূমি যেটা সেটা হচ্ছে গিয়ে ভিআর, ভিডব্লিউ মাইনাস ভিসি ডিভাইডেড বাই ভিআর। এখন খেয়াল করো, আমরা যদি tan 45 এর মান ক্যালকুলেটরে বসাই, এটা দেখবো 1 আসছে, এবং ভিডব্লিউ এর মান ছিল 20 মাইনাস হচ্ছে ভিসি, ভিসি আর ভিআর এর মান ছিল 5, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ভিসি এর মান হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, ভিসি এর মান হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ যখন এই গাড়িটা 15 কিলোমিটার পার আওয়ার বেগে আসে, তখন আমরা দেখি যে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে আসতেছে। কি বললাম? যখন আমরা দেখব যে গাড়িটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, তখন দেখব গাড়ির সাথে বৃষ্টির বেগটা বা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা 45 ডিগ্রি কোণে পড়ছে। এখন 45 ডিগ্রি কোণে পড়লে কিন্তু গাড়ির সামনের কাচটা ভিজে যাবে, কিন্তু আমরা কি চাই? যে এমন একটা বেগে যেতে চাই যাতে করে গাড়ির সামনের কাচটা না ভিজে। 15 কিলোমিটার পার আওয়ারে গেলে সামনের কাচটা একদম গা ঘেঁষে ভিজে যাবে। তাহলে আমরা কি চাচ্ছি দেখো, আমরা চাই যে ভাই সব বাদ দেন, আপনি এবার একটা কাজ করেন, যে আমারে বলেন এই যে 45 ডিগ্রি কোণ, আমরা চাই বৃষ্টিটা গাড়ির সাপেক্ষে এই দিকে না হয়ে একটু বেশি হোক, অ্যাঙ্গেলটা একটু বেশি হোক। আবার বলি, এই অ্যাঙ্গেলটা একটু বেশি হোক। তাহলে বলো তো, অ্যাঙ্গেলটা যদি আমি চাই যে ওই ভেক্টরের দিকে হেলে যেতে,
তাহলে কিন্তু ভিডব্লিউ মাইনাস ভিসি যে টার্মটা আছে এটার ভ্যালুকে বড় হতে হবে। এটার মানটা যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের লব্ধিটা এইদিকে সরে যাবে, লব্ধিটা এইদিকে সরে যাবে। এখন বলো তো ভিডব্লিউ মাইনাস ভিসি এর মান কখন বড় হবে? ভিডব্লিউ তো ফিক্সড, চেঞ্জ করা যাবে না। তাহলে ভিডব্লিউ মাইনাস ভিসি এই মানটা কখন বড় করা সম্ভব? কখন এটার মান বড় করা সম্ভব? যখন ভিসি ছোট হবে। অর্থাৎ ভিসি এর মানটা যদি ভাইয়া 15 কিলোমিটার পার আওয়ারের থেকে ছোট হয়, 15 কিলোমিটার পার আওয়ার থেকে যদি ভিসি এর মানটা ছোট হয়, তাহলে কিন্তু আমাদের যেই বৃষ্টিটা সেটা কিন্তু 45-এর থেকে একটু বেশি কোণে পড়বে, এবং 45-এর থেকে বেশি কোণে পড়লেই কিন্তু আর সামনের কাজটা ভিজবে না, সামনের কাজটা ভিজবে না। ও আশা করি অর্ধেক বুঝছো, অর্ধেক বুঝো নাই। কিন্তু এই প্রবলেমটা যদি বুঝে থাকতে পারো, আসলে এই প্রবলেমগুলো একদম, ধরো আমরা যখন ইঞ্জিনিয়ারিং কোচিং টোচিং করাই সেই সময় একদম অ্যাডভান্স লেভেলের একটা প্রবলেম এখন তুমি শিখে ফেলতেছো। তো যদি একবারে না বোঝো এটা নিয়ে ভয় পেও না, বরং খুশি হও যে তোমার কাছে অন্তত রেকর্ড হিসেবে এই কন্টেন্টগুলো থেকে যাচ্ছে। এবং তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তুমি এই যে প্রবলেমগুলো শিখছো এই প্রবলেমগুলো তোমার কলেজের কোন একটা ফ্রেন্ডকে করতে দিবা এবং দিয়ে তুমি তাকে শিখাই দিবা। এটা দেখবা তুমি ওকে যখন শিখাবা তখন তোমার মনে হতে পারে হাই হাই ভাই আমি ওরে শিখাই দিলে তো পেরে যাবে পরীক্ষায়, কম্পিটিশন বেড়ে যাবে, ও তো আমার সিট নিয়ে নিবে। কিন্তু আলটিমেটলি দেখবা যা লাভ হওয়ার তোমারই হবে। তুমি যখন ওকে শিখাবা তখন আলটিমেটলি তোমার বোঝাটা আরো স্ট্রঙ্গার হবে, তুমি অনেক কিছু তখন চিন্তা করতে পারবা, তখন আরো অনেকভাবে চিন্তা করতে পারবা ভাই। এই জন্য কখনো কাউকে শিখানোর জন্য পিছপা হবা না। আমি আবার এখানে আবার অনেকে অন্যভাবে নেয়, অনেকে মনে করে যে তাইলে ভাই ঠিক আছে আমি পাইরেসি করে ভিডিও ছড়াই দিই বন্ধুদের কাছে, এটা আবার চুরি। ওইটা তো চুরি, কিন্তু তুমি যদি নিজে শিখে আরেকজনকে শিখাই দাও, আমি ওটার কথা বলছি, এইটা করলে তোমার নিজের দেখবা কোন জায়গাতে ল্যাকিংস আছে সেটা বের হয়ে যায়, এবং ওই ল্যাকিংসটা তুমি তখন বিল্ড আপ করার একটা দারুণ সুযোগ পাও। এই জন্য তোমার বন্ধুকে শেখাও। কিভাবে শিখাবা? তুমি যা শিখছো, এই যে তোমাদের কলেজ শুরু হচ্ছে, কলেজে যাবা, একটা বন্ধুকে ডেকে বলবা দোস্ত চল এই ম্যাথটা করি। এখন ওই বন্ধু যদি তোমার দেখে বলে দূর বেটা আতেল তুই গেলে কি করস, তাহলে ও তোমার বন্ধু হওয়ার যোগ্য না, ওরে ফেলা দাও, ওটা বস্তি। ওর সাথে থাকলে তুমিও বস্তি হয়ে যাবা, অলস হয়ে যাবা। তো ওইটার পিছনে ঘোরা যাবে না, তোমাকে দেখতে হবে কে আসলে পড়াশোনায় আগ্রহী, কে একটু আতেল টাইপের আছে, তার কাছে যাবা, গিয়ে বলবা যে বন্ধু এই ম্যাথটা চলো আমরা করি, বলো তো এটা কেমনে করে, ওরে দাও ম্যাথ করতে দাও। এবং যখন তুমি এরকম তোমার ক্লাসের সিরিয়াস স্টুডেন্ট যারা আছে তাদের সাথে মিশতে থাকবা, তুমি দেখবা তারা সারাক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলছে, এবং তুমিও আসলে দিন শেষে দেখবা যে ওদের মধ্যে থাকতে থাকতে তুমিও পড়াশোনার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, এবং এই অ্যাডিকশনটাই দরকার। বুঝতে পারছো? সো এই যে প্রবলেমগুলো দেখাচ্ছি এগুলা দেখবা তোমার ওই যে যারা খুব সিরিয়াস স্টুডেন্ট তাদের এই প্রবলেমগুলো ভালো লাগবে, এবং তখন তুমি ওদেরকে শিখাই দিলে তুমি তাদের মধ্যে হিরো হয়ে যাবা। এবং তখন এটাকে কাজে লাগাও যাতে করে তুমি ওদের সাথে থাকতে থাকতে তুমিও ওদের যে পড়াশোনার সিরিয়াসনেস বা সিনসিয়ারিটি এগুলা যাতে করে তুমিও কিছুটা পাও, এবং এটা তোমাকে আলটিমেটলি অনেক হেল্প করবে। বুঝতে পারছো? মানুষকে দিলে কখনো কমে না, মানে যদি জ্ঞান দান করতে থাকো তাহলে দেখবে এটা কখনো কমতেছে না। এই জন্য ওই চিন্তা খবরদার কখনো করবা না যে আমি যদি একজনকে শিখাই দেই তাহলে ওইটা শিখে ও হচ্ছে আমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে, এগুলা ছোট লোকই চিন্তা, এই চিন্তা ভাবনাগুলা করবা না। ঠিক আছে? ওকে, সো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। চলো আমরা আরেকবার এটাকে একটু রিক্যাপ করি, আরেকবার একটু রিক্যাপ করি। এখানে বলছে গাড়ির বেগ কত হলে সামনের কাজ ভিজবে না। তাহলে গাড়িটা এমন স্পিডে যেতে হবে যাতে করে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা উলম্বের সাথে 45 ডিগ্রি কোণের থেকে একটু বেশি হয়। আমরা কি করলাম? আমরা আগে দেখলাম যে গাড়ির বেগটা কত হলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা 45 ডিগ্রি কোণে হবে, গাড়ির বেগটা কত হলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা 45 ডিগ্রি কোণে পড়বে। জাস্ট আগে এই জিনিসটা আমরা বের করলাম, দেখলাম ভিসি এর মান যদি 15 কিলোমিটার পার আওয়ার হয় তখন গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা 45 ডিগ্রি কোণে পড়বে, এটা আমরা দেখলাম। কিন্তু আমাদের 45 ডিগ্রি কোণে পড়লে তো হবে না, তাহলে তো গাড়ির সামনের কাজটা একদম ভিজে যাবে। আমাদের দরকার 45-এর থেকে আরেকটু বেশি কোণ তৈরি করা।
এখন যদি 45 থেকে আরেকটু বেশি কোণ তৈরি করতে চাই, অর্থাৎ যদি চাই লব্ধিটাকে একটু ওইদিকে হেলে দিতে, তাহলে আমাদের এই যে VW মাইনাস VC এটার ভ্যালুকে বাড়াতে হবে। তাহলে যদি এটার ভ্যালু বাড়াতে চাই, VW তো কনস্ট্যান্ট, চেঞ্জ করা যাবে না, তাহলে VC কে কমাতে হবে, তাহলে কিন্তু এটার মান বাড়বে। আর এটার মান যদি বাড়ে তাহলে কিন্তু লব্ধিটা ওর দিকে হেলে যাবে। তাহলে এই জন্য দেখো VC এর মান কমাতে হবে। তাহলে 15 হলে 45 হয়, তাহলে এর থেকে যদি আমি কমাই দেই তাহলে কিন্তু সামনের কাজে ভেজা থেকে গাড়িটা বেঁচে যাবে। আশা করি বুঝতে পারছো। সো তোমাদের জন্য আমার যে হোমওয়ার্কটা থাকবে, যদি এইটা তুমি বুঝে থাকো, এইটা যদি বুঝে থাকো, তোমার জন্য যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে এই প্রবলেমটা এবার সলভ করবা এবং এই প্রবলেমটা সলভ করবা। আচ্ছা আমি একটা কাজ করি, দাঁড়াও, 2 নাম্বারটাও আমি করে দিই, 2 নাম্বারটাও আমি করে দিই, তারপরে 3 নাম্বারটা তোমাদেরকে করতে দিই। এটা 3 নাম্বারটা হোমওয়ার্ক দিয়ে থাকবে, 3 নাম্বারটা তোমাদেরকে করতে দিব, 2 নাম্বারটাও আমি করে দিচ্ছি। দেখো মনোযোগ দাও, সিরিয়াস থাকো, ক্লাসে অনেক কিছু শিখতে পারবা। ওকে দেখো, এটা মনে করো উদ্দীপকেই দেওয়া আছে, বাতাসের বেগটা বাম দিকে, সাপোজ এদিকে দেওয়া আছে, এটা হচ্ছে বাতাসের বেগ, এবং আমাদের বৃষ্টির যে বেগটা সেটা হচ্ছে খাড়া নিচের দিকে পড়ছিল, বৃষ্টির বেগটা উলম্ব বরাবর পড়ছে, উলম্ব মানে খাড়া। তাহলে এটা হলো VR এবং এটা হচ্ছে ভি উইন্ড, এবং VC যেটা সেটাকে আমরা কি করব, এটার উল্টা দিকে VCটাকে নিব। আচ্ছা ঠিক আছে, উল্টা দিকে VCটাকে নিলাম, কারণ গাড়ি যেদিকে যাচ্ছে তার উল্টা দিকেই তো আমাদেরকে VC নিতে হবে। ঠিক আছে, এখন আমরা চাই কি দেখো, যে যাতে করে আমি এটাকে যদি একটু জুম করি, এই অংশটাকে যদি আমি একটু জুম করি, তাহলে বস খেয়াল করে দেখো তো কাহিনীটা কি হচ্ছে। কাহিনীটা হচ্ছে এরকম যে আমরা চাই বৃষ্টিটা যাতে করে এইভাবে করে পড়ে। প্রথমে আগে এইরকম একটা ডিরেকশন আমরা বের করতে চাচ্ছি। তাহলে ভাই এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটা কত হবে? এটা কি 30 ডিগ্রি হবে না? এটা 60 ডিগ্রি হলে এটা কিন্তু 30 ডিগ্রি হবে। তাহলে আমরা চাই গাড়ির সাপেক্ষে বৃষ্টির যে বেগটা সেটা যাতে করে উলম্বের সাথে এরকম কোণে থাকে, 30 ডিগ্রি কোণে থাকে, এটা যাতে করে 30 ডিগ্রি হয়। কারণ বুঝছো তো, এটা 60, এটা 90, তাহলে এটা তো 30 হবে। উলম্বের সাথে আমরা চাই যেন এটা 30 ডিগ্রি কোণে পড়ে। ভেরি গুড। এখন তাহলে দেখো আমরা বের করতে চাচ্ছি যে এই লব্ধিটা আলটিমেটলি কি, VC VW VR এর লব্ধি। VC আর VW যেহেতু একই দিক বরাবর কাজ করছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই দিকের যে লব্ধিটা সেটা হচ্ছে VC মাইনাস VW, কারণ দুটো একই দিকে কাজ করছে। লব্ধি যদি এদিকে হতে হয় তাহলে অবশ্যই তো VC এর মান বড় হতে হবে, তাহলে এই দিকে লব্ধিটা হবে হচ্ছে VC মাইনাস VW। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের tan 30 ডিগ্রি যেটা, সেটা সমান সমান ভাইয়া কি হতে হবে, লম্ব বাই ভূমি। তাহলে এই ভেক্টরটাকেই যদি আমি নিচে নিয়ে আসি, এটা হচ্ছে সেই লম্ব VC মাইনাস VW, এইটা হচ্ছে আমাদের সেই VC মাইনাস VW, লম্ব বাই ভূমি VC মাইনাস VW ডিভাইডেড বাই VR। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর VR এর মান ছিল হচ্ছে 5, VC এর মান হচ্ছে বের করতে হবে, VW এর মান হচ্ছে 20। তাহলে কি আসে 5/√3, VC এর যে মানটা আসছে সেটা হচ্ছে 5/√3, যদি আমার হিসাব নিকাশ সবকিছু ঠিকঠাক থাকে, আশা করি ঠিকঠাক আছে, 5/√3 প্লাস হচ্ছে 20। হ্যাঁ, এটা হচ্ছে VC এর মান। এইবার আমরা একটু চ্যাট বক্সটা ওপেন করে দিই, ওদেরকে আমরা জিজ্ঞেস করব যে বলতো, যদি আমি চাই পিছনের কাজ না ভিজুক তাহলে VC এর মান কি? দেখো VC এর মান যদি এইটা হয় তাহলে কিন্তু গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা 30 ডিগ্রি কোণে পড়বে। আবার বলছি, যদি আমাদের VC এর মানটা এরকম হয় তাহলে কিন্তু গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়বে, যেটা পড়লে কিন্তু কাঁচ ভিজে যাবে। কিন্তু আমরা কি চাই, যাতে করে 30 থেকে একটু এদিকে সরে যাক, লব্ধিটা যাতে করে একটু সরে যাক। তাহলে আমাকে বলো তো VC এর মান কি এই অংশটার থেকে বড় হতে হবে না ছোট হতে হবে? জাস্ট লেখো এইটার থেকে বড় না ছোট, বড় না ছোট, বলো তো বড় হতে হবে না ছোট হতে হবে, দেখি। VC বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। থ্যাংক ইউ, যাক মনটা ভরে গেল, অসংখ্য ধন্যবাদ। যে আমাদের VC এর ভ্যালুটা কিন্তু দেখো, যদি আমি VC এর মানটা দেখো, আমাকে আলটিমেটলি এইটার ভ্যালুটা বাড়াতে হবে যদি আমি চাই এই লব্ধিটা
ওটার দিকে হেলে যাক, আমি চাই লব্ধিটা ওটার দিকে হেলে যাক, তাহলে আমাদের এই ভ্যালুটা বাড়াতে হবে। ভিসি মাইনাস ভিডাব্লিউ এর যে ভ্যালুটা সেটাকে কিন্তু আমার ইনক্রিজ করতে হবে, সেটাকে আমার বৃদ্ধি করতে হবে। তাহলে ভিসি মাইনাস ভিডাব্লিউ কে যদি আমি বাড়াতে চাই, তাহলে ভিডাব্লিউ তো কনস্ট্যান্ট, এটাকে কিছু করতে পারবো না, তাহলে ভিসি এর ভ্যালুটা আমার বাড়ায় দিতে হবে। তার মানে যখন তুমি ভিসি এর মানটা বেশি করবা 5/√3 প্লাস 20 এরকম যখন করবা, তখন কিন্তু তোমার পিছনের কাজ ভিজবে না, পিছনের কাজ ভিজবে না। ঠিক আছে, তখন পিছনের কাজ ভিজবে না। তাহলে দেখো সামনের কাজ ভিজবে না, এটা হলে সামনের কাজ ভিজবে না। বেগের মান যদি 15 থেকে কম হয় তাহলে সামনের কাজ ভিজবে না। যদি বেগের মানটা এই যে 5/√3 প্লাস 20, এটার ভ্যালুটা আসলে কত হিসাব করলে এটা আসে হচ্ছে 22.9। সো যখন এটার মান 22.9 এর থেকে বেশি তখন পিছনের কাজ ভিজবে না, আর যখন 15 থেকে ছোট তখন সামনের কাজ ভিজবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কখন দুইটা কাজই ভিজবে বলতো, তো কখন দুইটা কাজই ভিজবে? না, উলম্ব না ভাইয়া, উলম্ব তো আছেই, কিন্তু আমি চাচ্ছি এই রেঞ্জটা বের করতে, রেঞ্জটা বের করতে। এখন তো আমাদের কোন স্পেসিফিক, দেখো গাড়ি যদি মানে বৃষ্টি যদি এইরকম একটা কোণে পড়ে, তাহলে কিন্তু সামনের কাচও ভিজতেছে পিছনের কাচও ভিজছে, দুই কাচই ভিজতেছে, তাহলে এটা তো 90 ডিগ্রি না, এটা তো 90 ডিগ্রি না। আমরা দেখলাম 15 থেকে কম হলে সামনের কাচ ভিজে না, আবার 20-এর থেকে বেশি হলে মানে 22-এর থেকে বেশি হলে সেটা পিছনের কাচ ভিজে না। তাহলে কখন দুইটা কাচই ভিজবে? কখন দুইটা কাচই ভিজবে? যখন বেগটা এই দুইটার মাঝামাঝি থাকবে তখন। তিনটাই করে দিলাম তো। যখন যখন ভিসি এর মানটা 15 থেকে বড় হবে এবং 20 প্লাস 5/√3 থেকে ছোট হবে বা এদের সমান হবে, তখন কিন্তু দুই কাচই ভিজবে, দুই কাচই ভিজবে, দুই কাচই ভিজবে। তাহলে দেখো 15 থেকে ছোট হলে সামনের কাজ ভিজবে না, 22 থেকে বড় হলে পিছনের কাজ ভিজবে না। তাহলে ভাই আমাদেরকে এর মাঝামাঝি একটা ভ্যালু নিতে হবে, তাহলে দুইটা কাজই ভিজবে। ভাইয়া গাড়ি গতিশীল থাকলে এটার কাজ তো ভিজেই যাবে, সেটা যে কোনো থাকুক না কেন, তাই না? যদি অঙ্ক এক্স্যাক্টলি এরকম হয় রাফিউল, ম্যাথ যদি এরকম হয়, বাতাসের বেগটা আসলে নরমালি কনস্ট্যান্ট থাকে না, 60 কিলোমিটার/আওয়ার বেগ যেটা নরমালি কনস্ট্যান্ট থাকে না। কিন্তু তুমি এটা নিজেও মানে এরকম এক্সপিরিয়েন্স তোমার হতে পারে, যদি সেরকম আসলে কখনো সৌভাগ্য হয়, তুমি দেখবা যে যদি বৃষ্টির বেগটা উলম্বভাবে পড়ে, নরমালি অনেক সময় উলম্বভাবে পড়ে না, এমনিতেই বেঁকে পড়ে, কিন্তু যদি সম্পূর্ণ সিনারিওটা এরকম হয় যে উলম্বের সাথে সোজা নিচের দিকে পড়ছে এবং বাতাসের একটা বেগ আছে সেটা তুমি মেজার করতে পারছো এবং সেটা কনস্ট্যান্ট আছে, বাতাসের বেগ তো নরমালি কনস্ট্যান্ট থাকে না যেটা বললাম, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখবে, এবং কাচের অ্যাঙ্গেল হিসাব করে তুমি কিন্তু গাড়ির বেগটা কন্ট্রোল করতে পারলে তোমার হচ্ছে সামনের কাজ বা পিছনের কাজ একদম না ভিজেও কিন্তু থাকতে পারবে, গাড়ি গতিশীল থাকলেও। ঠিক আছে, গাড়ি গতিশীল থাকলেও। উইন্ড আর ভেলোসিটি আর কারের ভেলোসিটি সমান হলে দুই উইন্ডশিল্ড ভিজবে, হ্যাঁ তখন তো দুইটা ভিজবেই, কিন্তু আলটিমেটলি হ্যাঁ রিয়েল লাইফে সম্ভব, যদি এই সিনারিওগুলো সব একত্রে তুমি নাও তাহলে অবশ্যই সম্ভব। ঠিক আছে, এটা আসলেই সম্ভব, আমি বললাম না কেন, তোমার দেখো গাড়ির সাপেক্ষে বৃষ্টির যে বেগটা, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগটা যদি এরকম করে পড়ে, এরকম কি করে কি পড়া সম্ভব না? তুমি মনে করো গাড়ি স্থির আছে, সাপোজ গাড়ি স্থির আছে, তখন বৃষ্টির বেগটা নিচের দিকে আর বাতাসের বেগটা এতটাই বেশি যে দুইটা লব্ধি হয়েছে এদিক বরাবর, তাহলে গাড়ির সামনের কাজ কি তখন ভিজবে নাকি? আমরা এরকম দেখি না অনেক সময় বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু গাড়ির সামনের কাজ তখনো ভেজে নাই, ঝড় হচ্ছে ধরো, পিছন থেকে একটা বাতাস যদি চলে আসে তাহলে কিন্তু দেখবা যে সামনের যে বোনেট সেটা হয়তো ভিজে গেছে কিন্তু কাজ ভিজতেছে না, এটা কিন্তু হওয়া সম্ভব। তো তাহলে এইটা যদি হওয়া সম্ভব হয়, স্থির থাকলে যদি এভাবে করে বৃষ্টি পড়লে কাজ না ভেজা সম্ভব হয়, তাহলে তো অবশ্যই এটাও সম্ভব, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, অবশ্যই এটাও সম্ভব, কোনো সন্দেহ নাই। ওকে, না 90 ডিগ্রি দিয়ে করলে হবে না, কারণ যখন কাচের কোণ দিয়ে দিছে তখন স্পেসিফিকলি জানতে চায়
যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে তোমার এটা থাকতে হবে। এটা গ্রেটার দেন লেস দেন দিয়ে লিখলেই ভালো, কারণ আলটিমেটলি একটা অ্যান্সার না তো ভাই, একটা মানে কত বেগ হলে সামনের কাজে ভিজবে। তো আমার অ্যাঙ্গেল এখানে তো দেখো, এটা আমি কি বললাম 15 থেকে কম হলে, এখন 10 তোমার এখানে 10 অ্যান্সার, 12 অ্যান্সার, 13 অ্যান্সার, 14 অ্যান্সার, তাই না? তো আলটিমেটলি এটা রেঞ্জ দিয়ে দেওয়া উচিত সবসময় এরকম টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে, এবং উত্তর এরকমই আসে। অ্যান্সারে গ্রেটার দেন লেস দেন এভাবে করেই কিন্তু লিখতে হবে। ছাতার ক্ষেত্রে যা হয় এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, আজকে আমরা আর আগাবো না, কারণ তোমাদের অলরেডি যে প্রবলেমগুলো দেখানো হয়েছে পুরো টপ নচ প্রবলেম। এই 3টা প্রবলেম যা আজকে করালাম, এগুলো যদি ভালো মতন বুঝে ফিল করতে পারো, তোমার আসলেই কয়েকবার করে করবা, প্র্যাকটিস করবা, বুঝবা। ঠিক আছে, যদি এগুলো বুঝে থাকতে পারো তাহলে ইনশাল্লাহ দেখবা যে আসলে কতটা উপকার হয়েছে। এখন হয়তো বুঝতেছো না, কিন্তু যখন তোমরা ওই অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবা, তখন বুঝতে পারবা যে এখন কি উপকারটা হয়ে গেছে। তো এটা হয়তো এখন মনে হতে পারে, ভাই এত কঠিন প্রবলেম দেখে কি করব, এত কঠিন প্রবলেম দেখে লাভ কি, আমাদের কি এত আসে, ভাই এটা কি সিকিউতে আসে, এখন একটু বার্ডেন লাগবে। কিন্তু ওই যে একটা কথা আছে না, তোমার প্র্যাকটিস, ধরো তুমি ক্রিকেট খেলায় খেলতে নামবা, তোমার যদি তার আগের প্র্যাকটিসটা অনেক ভয়ঙ্কর লেভেলের কঠিন হয়, যেটা ম্যাচ প্রিপারেশনে তুমি যখন ধরো মিচেল স্টার্কের বল ফেস করবা, মিচেল স্টার্ক বল করে 145 150-এ, তুমি যদি প্র্যাকটিসে থ্রোয়ার দিয়ে 160-এর বল খেলা প্র্যাকটিস করো, তাহলে বলো তো তখন কি মিচেল স্টার্কের বল তোমার কাছে আর কঠিন লাগবে? লাগবে না কিন্তু, কারণ তুমি প্র্যাকটিসে 160-এর বল খেলছো, 160 কিলোমিটার/আওয়ারে আসা বল তুমি খেলছো। তো তাইলে কিন্তু স্টার্কের ওই 145 150 তোমার আর ভয় লাগবে না, তার মনে হবে আর এগুলো ইজি। এবং জানো না, ইন্ডিয়া আগে কিন্তু এই পেস বোলিং এ খেলাতে খুব দুর্বল ছিল। তো তারা যখন এই যে অস্ট্রেলিয়ায় যেত, তারপরে নিউজিল্যান্ডে যেত, সাউথ আফ্রিকায় যেত, এরকম যারা খুব পেস বোলিং এ সুপার খেলে, তারা কিন্তু মানে ওদের সাথে খেলতে গেলে ওদের পিচে ভালো করতে পারতো না। তো তখন একজন ভালো থ্রোয়ারকে নিয়ে আসা হয়েছিল, যেই থ্রোয়ারটা দেখা যায় ওরা যে স্পিডে বল করে তার চেয়ে বেশি স্পিডে বল থ্রো করতে পারে, মানে থ্রোয়ার আর কি, ও মানে ফুল হাত ভেঙে আর কি থ্রো করে। সো ওই থ্রোয়ারের বল যখন ক্রিকেটাররা নেটের মধ্যে খেলা শুরু করলো, তখন আস্তে আস্তে তাদের রিফ্লেক্স বাড়ছে, তাদের ওইটা খেলার অ্যাডাপ্টিবিলিটি বাড়ছে, তখন দেখা গেছে ম্যাচের মধ্যে সবাই ভালো তোমার খেলা শুরু করছে। এবং এটা কিন্তু আসলেই তো, এটাই বলতেছি যে তোমার যখন প্র্যাকটিস যখন করতেছো, তখন যদি তোমার লেভেলটাই কঠিন থাকে, লেভেলটাই যদি একটু অন্যরকম থাকে, তখন কিন্তু তোমার জন্য এই যে যে কোনো ধরনের পরীক্ষা, এগুলো তোমার জন্য আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন থেকে কিভাবে করে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার জন্য ধরো ক্লাসে যা যা ম্যাথ দেখানো হচ্ছে সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখো, একটু গুরুত্ব সাথে দেখো। কঠিন লাগলেও ভয় পেও না, মানে অনুৎসাহী হয়েও না। কঠিন লাগলেও প্রবলেমগুলো একটু বোঝার চেষ্টা করো, একটু ফিল করার চেষ্টা করো, একটু সময় দাও। আমার কথা হচ্ছে যে তুমি হয়তো বা একবারে জিনিসটা বুঝো না, এটা তোমার দুর্বলতা তোমার মনে হচ্ছে, কিন্তু আসলে এটা তোমার দুর্বলতা না। আমিও যে কোনো জিনিস যখন তোমাদের মতন ছিলাম, তখনও কিন্তু যে কোনো কঠিন জিনিস দেখলে আমার কাছে মনে হতো আয় হায় অনেক কঠিন। আমার ফ্রেন্ডরা অনেকে আছে যারা একবারে বুঝে যেত, আমি হয়তো একবারে বুঝতাম না, কিন্তু আমি পরে সময় দিছি আস্তে 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 আস্তে, তখন আমার মাথায় ঢুকছে আস্তে আস্তে। তো জিনিসটা এরকমই ভাই, এবং আমার মাথায় অনেকদিন থাকতো। ধরো যে যে কোনো কনসেপ্ট টাইপের যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো অনেকদিন থাকতো, কারণ ওই যখন বুঝতাম তখন ওই এমন ভাবে বুঝতাম, এমন ভাবে জিনিসগুলোকে ধরে ধরে আগাতাম, যেগুলো আমার মাথায় থেকে যেত। কিন্তু দেখা গেছে যে একটু তাড়াতাড়ি বুঝছে, আগে আগে বুঝছে, ওকে 2 দিন পর জিজ্ঞেস করলে ভুলে গেছে। তো এই জন্য কোনো কিছুই তোমার এগেইনস্টে না কিন্তু। এবং যদি এটা মনে করো যে ভাই আমার বুদ্ধি কম, আমার হচ্ছে হয়তো বা আমি ভালো চিন্তা করতে পারি না, এটা আমার দুর্বলতা, এটা তোমার দুর্বলতা না, মোটেই না। তোমার দুর্বলতা হচ্ছে তুমি সময় দিচ্ছ না, এটাই হচ্ছে তোমার একমাত্র সমস্যা, তাছাড়া কিন্তু আর কোনো সমস্যা না। তো এই জন্য সময় দাও, পর্যাপ্ত সময় দাও, লেগে থাকো, ইনশাল্লাহ দেখবা তোমার কাছে আস্তে আস্তে জিনিসগুলো সহজ হওয়া শুরু করবে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।